দরজায় কলিং বেল বাজানোর পরে অপরিচিত একটা মেয়ে এসে দরজা খুলে দিয়ে, কে আপনি? আর এখানে কি চাই? সাইড দাও। মেয়েটি তখন দরজা ব্লক করে দাঁড়িয়ে, আগে পরিচয়, তারপর বাকি সব। পরিচয় পরে পেয়ে যাবা। পরিচয় ছাড়া তো ঘরে ঢোকা যাবে না। কি রে মিফতা, কার সাথে কথা বলতেছিস? চাচি দেখো তো, এটা কে? তুমি কি এই বাসার কাজের মেয়ে? কি? আমাকে দেখে কি কাজের মেয়ে মনে হয়? বলে সাপের মতো ফুপিয়ে উঠছে। তার চেয়ে কম কিছু মনে হয় না। নীল তুই? বলে জড়িয়ে ধরে কান্না করে দেয়। না জানিয়ে হঠাৎ এভাবে এলি যে? ভাবছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু এই কাজের মেয়েটা ঝগড়া করে সব প্ল্যান শেষ করে দিল। হয়েছে, এত সারপ্রাইজ দেওয়া লাগবে না। তুই আসছিস তাতেই শান্তি। আচ্ছা মা, এই ঘাটতারা কাজের মেয়ে কোথায় থেকে ধরে নিয়ে আসছো? এই ফাজিল, তুই কাকে কাজের মেয়ে বলছিস? এটা তো রহমান কাকার মেয়ে মিফতা। ও হ্যাঁ। বাবা কোথায়? তোর বাবা এমন সময় আর কোথায় থাকবে? অফিসে আছে। ও আচ্ছা, রুমে চলো, খুব ক্লান্ত লাগতেছে। রুমে যাওয়ার পর, আচ্ছা, 3 বছর পরে দেশে আসলি তাও না জানি? বল কি হয়েছে? মা তেমন কিছু না, সবাইকে অনেক অনেক মিস করতেছিলাম, তাই চলে আসছি। আচ্ছা বাদ দেও সব। এতদিন কেমন কাটলো? যেভাবে কাটার কথা সেভাবেই কাটছে। তোর উপরে অনেক অন্যায় করা হয়েছে, তাই না রে? আরে মা, কিসব বলো? তোমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখোনি। আচ্ছা ওসব কথা রাখ, তুই রেস্ট কর, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা মা, খাবার রেডি করার সময়, মিফতা এদিকে আয় তো মা। হ্যাঁ বলো। তুই ওকে চিনতে পারিসনি? চিনবো কেমন করে? আগে তো এমন বেশি দেখিনি। এমন বেশি মানে? মানে দাড়ি টাড়ি ছিল না, তাই চিনতে পারিনি। তাও কথা। আচ্ছা তুই নীলকে ডাক দিয়ে বল তো খেতে আসতে। দিচ্ছি। এই শোনেন, চাচি ডাকছে। কি? কানে কি কম শোনেন নাকি? বয়রা কোরহানের। এই কি বলছো? ব্রেকিং নিউজ একবারই বলা হয়। বলে সে মুখ বাঁকিয়ে চলে যায়। কি আজব মেরে বাবা। খাবার খাওয়া শেষ হওয়ার পরে, মা আমি বাইরে যাচ্ছি। সন্ধ্যার পরে আবার বাহিরে যাবি কেন? শাওন আর মেহেদিরা ওয়েট করতেছে। আচ্ছা তাড়াতাড়ি এসে পড়িস। ঠিক আছে। বন্ধুদের সাথে দেখা হওয়ার পরে বেশ কতক্ষণ আড্ডা দেওয়ার পরে, দোস্ত চল ট্রিট দিবি। এই শালায় খাওয়া ছাড়া আর কিছুই জানে না। দিনে দিনে আলি থেকে আলুতে কনভার্ট হচ্ছে বলে সবাই হাসতে থাকে। আমি খাই আর তোরা সবাই চায়ে থাকস। আচ্ছা দোস্ত, আনছে নাকি মেয়েরা ছোট ছোট কাপড় পরে রাস্তায় ঘোরাফেরা করে? ওয়েস্টার্ন কালচার, সো এটা ওখানে নর্মাল। দোস্ত আমি তাহলে ওই দেশেই যাবো। তুই গিয়ে কি করবি? বিচে বসে বসে সানগ্লাস চোখে দিয়ে শুধু মেয়ে দেখবো আর দেখবো। তুই মোটু এসব সামলাতে পারবি না। তোর জন্য তোদের বাসার কাজের মেয়েরাই পারফেক্ট। অপমান করতাছস? অপমান না, এটাই সত্যি কথা। এই তোরা এসব তর্ক বাদ দে তো। দোস্ত চল খাবো। ট্রিট কালকে নিস, আজকে আমি ক্লান্ত, বাসায় গিয়ে ঘুমাতে হবে। ওকে, বাসায় যা তাহলে। আমি আর শাওন রিক্সায় উঠার পরে রিমির সাথে কি আর কোনো কথা হয়নি? না। মিস করস না? দোস্ত এসব বাদ দে। তো ফিউচার নিয়ে কি ভাবছিস? দেশের বাইরেই সেটেল হবি? এসব নিয়ে এখনো কিছু ভাবিনি। বিয়ে একটা করে ফেল। এসব আমার দ্বারা হবে না। কেন হবে না? বাদ দে তো, এসব নিয়ে ভাবতে ভাল লাগে না। সিগারেট চলে মাঝে মধ্যে। নে এটা ধরা। সিগারেট টানতে টানতে বাসার সামনে এসে নামার পরে বাসায় কলিং বেল বাজাইলাম। এবারও সেই কাজের মেয়ে, না মানে মিফতা। আর কি কিভাবে তাকিয়ে আছো কেন? What? ফু, কি হয়েছে? সিগারেট খোর। কি? এত ভাব ধরেন কেন? আমি কাকার কাছে এক্ষুনি বইলা দিন। কি বলবা? এই যে সিগারেট খেয়ে আসছেন। খবরদার, এসব যাতে কেউ না জানে। তাহলে সরি বলেন। মানে? অনেকবার কাজের মেয়ে বলছেন, তো সরি বলতে হবে। আর যদি চালাকি করেন তাহলে সোজা কাকার কানে চলে যাবে যে তাহার গুণধর ছেলে সিগারেট খেয়ে বেড়ায়। আচ্ছা সরি। এভাবে সরি বলে নাকি? আমি এভাবেই বলি। বলে পাশ কাটিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা কতক্ষণ পরে রুমে এসে, কি করিস? এই তো ফেসবুকিং করতেছিলাম। তোর বাবা আসছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। হুম। কতক্ষণ পরে রুমে গিয়ে দেখি বাবা সোফায় বসে বসে খবর দেখতেছে। তখন পেছন থেকে বাবাকে জড়িয়ে ধরে, কেমন আছো বাবা? তুই কখন এলি? এই নীলের মা, এদিকে আসো। হ্যাঁ বলো। এসবের মানে কি?
কিছুই বুঝলাম না। তুমি যেমন শট খেয়েছো তেমনি আমিও বিকেলে শট খেয়েছিলাম। তোমার ছেলে না জানিয়ে হঠাৎ চলে আসছে। কিরে, কোনো সমস্যা? না তেমন কিছু না। তাহলে হঠাৎ এসে পড়লি যে? তোমাদের অনেক মিস করতেছিলাম। তাই বলে না জানিয়ে চলে আসবি? বাদ দাও, কেমন আছো? তোকে ছাড়া আর কেমন থাকবো? সবকিছু থেকেও যেন নেই। আর যাওয়া লাগবে না, দেশে থাকবি এটাই ভালো। হুম। এই নীলের মা, সেই 3 বছর আগে দু বাপ ছেলে একসাথে খেয়েছি। খাবার রেডি করো, আজকে সবাই একসাথে খাবো। তোরা গল্প কর, আমরা রেডি করতেছি। 2-3 দিন পরে বসে বসে খেলা দেখতেছিলাম, এমন সময় চাচি, হ্যাঁ বলো। নতুন টিচারের ব্যবস্থা করো। কেন, কি হয়েছে? ইংরেজিতে সমস্যা। নীলের কাছে কয়েকদিন পড়ো। এসব পারবে না। এই কি বলিস এসব? নীল এই সাবজেক্টে গ্রাজুয়েট কমপ্লিট করেছে। দেখবো কেমন পড়ায়। নীল, ওর নাকি ইংরেজিতে প্রবলেম, একটু দেখতো বাবা। আমার সময় নেই। দেখলা তো চাচি, বলছিলাম না সে পারবে না। কি শুধু শুধু বললেই হয় যে পড়াতে পারেন না? বলে চোখ জোড়া নাচিয়ে হাসতে থাকে। বই নিয়ে আসো। আমি রুমে গেলাম। আচ্ছা। আমার পিছনে পিছনে সেও এসে হাজির। ফুল নাম কি? মিফতাহুল ইসলাম জান্নাত। কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। আমি কি জোকস বললাম যে এভাবে হাসা লাগবে? তুমি তো ফাজিল। হ্যাঁ। চাচি, কি হলো, মাকে ডাকো কেন? সিগারেটের কথা বলতে ভুলে গেছি। ও চাচি। এই এই চুপ, বলে ওর মুখে হাত দিয়ে আটকে দিলাম। কি রে, কি হয়েছে? না মা, কিছু হয়নি। এই মন দিয়ে পড়ো। আচ্ছা, এসবের মানে কি? আমাকে বকা দিলে এমনই হবে। তাহলে পড়াবো না। তাহলে যাই চাচির কাছে একটু গল্প গুজব করে আসি। বলে উঠে দাঁড়াই। এই দাঁড়াও, হাতটা টেনে ধরে আবার বসিয়ে দিলাম। কি? ইংলিশের কোন জায়গায় সমস্যা? জয়েন্টে জয়েন্টে। মানে কি? মানে হলো ইংলিশে খুবই বাজে অবস্থা। হ্যাঁ, তা তো দেখেই বোঝা যায়। এই, আপনি দেখে কি সব বুঝে ফেলেন? আন্দাজ করা যায়। আপনার আন্দাজের নিকুচি পড়ি। ওই দিন প্রথম দেখাই বললেন যে আমি কাজের মেয়ে, আবার আজকেও যা তা বলতেছেন। তুমি কাজের মেয়ে না? আবার ফান করলাম। আমিও কি ফান করব? আগে পড়তে বসো। তো এখন কি নাচতেছি? সব কথার উত্তর কি আগে ঠিক করে রাখো নাকি? হি হি। গ্রামারে কি অবস্থা? যায় যায় অবস্থা। মানে? মানে হলো খুবই করুণ দশা। বুঝলাম না। কোনো মতে ইজ্জত রেখে পাশ করে আসি। 33? 40-এর উপরে উঠেই না। 90 পেলে কেমন লাগবে? এখন পর্যন্ত কোনো সাবজেক্টে এমন নাম্বার পাওয়ার স্বপ্ন দেখিনি। আবার হাসেন। তোমার প্রিয় সাবজেক্ট কি? প্রিয় সাবজেক্ট ছিল, এখন নাই। মানে? শারীরিক শিক্ষা আর কৃষি শিক্ষা। বাহ, ইন্টারেস্টিং তো। পড়ান তো এখন। মিনিট 20 পড়ানোর পরে? আর পড়বো না। কেন? আবার কালকে। ও হ্যাঁ, আর শোনেন। কি? ধন্যবাদ। কার মুখে কি শুনতেছি? ভালোই পড়ান, তাই ধন্যবাদটা দিয়েই দিলাম। ধন্যবাদ দিয়ে সব হয় নাকি? তো কি লাগবে? চোখ জোড়া নাচিয়ে কথাটা বলে তাকিয়ে আছে। আনকমন কোনো কিছু? তাহলে এটা বাকি থাকুক। যাই, এখন সিরিয়াল মনে হয় শুরু হয়ে গেছে। এর জন্যই পড়ালেখার এমন দশা। মানে? সিরিয়ালে টাইম চলে যাচ্ছে। ও হ্যাঁ, তাই তো। বলে তড়িঘড়ি করে দৌড়ে টিভির সামনে বসে পড়ে। নীল, হ্যাঁ মা, বলো। মিফতাকে নাকি কিছু বট পোলাপান ডিস্টার্ব করে। কি বলো? হ্যাঁ, বাজে কথাবার্তাও নাকি বলে। ও কি তাদেরকে চিনে? সেখানে নতুন, এসব চিনবে কেমন করে? তুই কয়েকদিন আনা নেওয়া কর, তাহলে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। মা, আমি এসব পারবো না। যা বলছি তাই কর। এই আপদ এখানে নিয়ে আসলা কেন? বিয়ে করে ফেল। মানে? মানে আমি বাসায় একা থাকতে থাকতে ডব বোরিং লাগে, তাই ওকে নিয়ে আসছি। তো এখানে বিয়ের কথা আসছে কেন? না মানে বলছিলাম কি, তুই বিয়ে করলে তো আমাদের পরিবারের একজন সদস্য বাড়বি, তাই বলছিলাম আর কি। এসব নিয়ে চিন্তা করে শুধু শুধু সময় নষ্ট কইরো না। আচ্ছা, এত কথা না বলে ওকে নিয়ে যা তো। বলো রেডি হতে। রেডি হয়ে আছে, তুই রেডি হয়ে নে। ওকে, দুজনে বের হয়ে সিএনজির জন্য দাঁড়িয়ে আছি। ওই তো একটি রিক্সা খালি যাচ্ছে। রিক্সা করে যাওয়ার দরকার নেই।
একটু ওয়েট করো, সিএনজি এসে পড়বে। আমার সিএনজিতে চলতে ভালো লাগে না। আর আমার রিক্সায় কোনো মেয়ের সাথে চড়তে ভালো লাগে না। বিয়ের পরে ঠিকই ঘুরবেন। কি? মানে বউ নিয়ে তো তখন ঘুরবেনই। এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। সময় চলে যাচ্ছে কিন্তু। তোর সিএনজি আসতে এত লেট করতেছে কেন? আমার কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে আজকে একা একা চলে যাও, কাল আমি নিয়ে যাব। তা হবে না, আপনার সাথেই যাব। এই খালি এদিকে আসো। রিক্সাতে বসার পরে শেষ পর্যন্ত রিক্সা করেই তো যাচ্ছি। ক্লাস শুরু হয়ে যাবে, তাই ভাবলাম রিক্সা করে যাই। রিক্সা তার আপন গতিতে চলছে। আচ্ছা একটা কথা বলি, বলো। সত্যি বলবেন কিন্তু। চেষ্টা করব। সিগারেট কি নিয়মিত খান? হ্যাঁ। এটা না খেলে কি হয় না? এসবের হিসাব কি তোমাকে দেওয়া লাগবে? চুপ করে বসে থাকো। না মানে সরি। এসব আউটসাইড নিয়ে কখনো কথা বলবা না। কলেজে এসে পড়ছে। ছুটির সময় আসবেন? বান্ধবীদের সাথে চলে যেও। তখন তো পোলাপান পিছু নেয়। ছুটি কখন হয়? 2টায়। আচ্ছা, আমি এদিকে ফ্রেন্ডের সাথে থাকবো, ফোন দিও। নাম্বারটা? নাম্বারও লাগবে? আজব, নাম্বার ছাড়া কিভাবে ফোন দিব? মোবাইলটা দাও। মোবাইলে নাম্বারটা উঠিয়ে দিলাম। মিফতা তখন হাসি মুখে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। আমি তখন আমার ওল্ড স্কোয়াডের সাথে আড্ডায় মেতে উঠি। অনেকদিন পরে এইভাবে কথা বলতে পেরে খুবই ভালো লাগছিল। এই চল, দুপুর হয়ে গেছে, কিছু খেয়ে নেই। চল। মামা কাচ্চি খাওয়া। যাইছে তা খাবি, কোনো সমস্যা নেই বলে রেস্তোরাঁয় ঢুকে খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ হলে যে যার মতো করে বাসায় চলে যায়। কিরে, যাবি না? তুই যা, আমার একটু কাজ আছে। তোর আবার কিসের কাজ? তেমন কিছু না। ওকে, তাহলে তুই থাক, আমি গেলাম। সবাই যাওয়ার পরে কলেজ গেটের সামনে একটা টঙের দোকানের সামনে বসে চা খাচ্ছিলাম। এমন সময় আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? আমি। কোথায় তুমি? এই তো গেটের সামনে। ওকে, একটু ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা। চাটা শেষ করে গেটের দিকে এসে দেখি সেই বিরক্তিকর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। কখন বের হইছো? এত দেরি করলেন কেন? মাত্র 10 মিনিট লেট হয়েছে। চলেন। ওয়েট, সিএনজি নিয়ে আসি। আমি সিএনজি করে যাব না। তো কি হেলিকপ্টার আনবো? না না, রিক্সা আনলেই হবে। যত সব ঢঙের কথা। রাস্তায়ও ঝগড়া করবেন নাকি? মামা কই যাইবেন? এই তো সামনে। উঠেন তাহলে। উঠেন বলে মিফতা আগে আগে উঠে যায়। মিনিট 10 রিক্সা চলার পরে কেমন যেন একটা বাজে স্মেল আসছে না? কই, আমার কাছে এমন মনে হচ্ছে না। সিগারেট খাইছেন? কই না তো। সত্যি বলবেন বলে দিলাম। এত কিছুর হিসাব দিতে একদমই ভালো লাগে না। দেওয়া লাগবে। আজব তো, আমি তোমাকে কেন এসবের হিসাব দিব? কারণ আমি আপনার হ্যাঁ, আপনার পরে কি? কারণ আমি আপনার পরিবারের একজন, তো জানতেই পারি। আমার পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি না করলে খুশি হব। আপনি কি সব সময় এমন রেগে থাকেন? চুপ করবা? বাসার সামনে আসার পরে নেমে সোজা নিজের রুমে চলে গেলাম। রাত 8টার দিকে ল্যাপটপে ইমরান হাসমিন গান শুনতেছিলাম। এমন সময় ছি 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 ছি। হেডফোন খুলে বললাম, কি হয়েছে? আপনি এত খারাপ? খারাপ মানে? এসব কি দেখতেছেন? আমি আজকেই চাচিরে বলবো। কি? আজকে আমারে কেউ আটকাতে পারবে না। বলে রুম থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় মাথায় আসলো যে এই মেয়ের বিশ্বাস নাই, বলেও দিতে পারে ভেবে হাত ধরে কাছে টেনে নিয়ে আসলাম। কি হয়েছে? হ্যাঁ, আপনি খারাপ। আমি খারাপ? হ্যাঁ, অনেক খারাপ। কেউ জানলে খুব খারাপ হবে। আমি কাউকে ভয় পাই না। ভূত? সেগুলো তো অন্য ব্যাপার। আমার কাছে এক পীর বাবার পরিচয় আছে, যিনি এসব লালন পালন করেন। ওনার কাছে বলে এগুলোকে তোমার পিছনে লাগিয়ে দিব, তারপরে মজা বুঝবা। কি? বলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জি হ্যাঁ, বড় বড় দাঁত আর মাথায় এত বড় বড় শিং। এই শোনো, এগুলো নাকি আবার তেলাপোকা, বিচ্ছু এসবও হতে পারে। আসলেই? ছবিতে কখনো দেখো না? এসব দেখলে ভয় পাই, তাই তো এসব মুভি দেখি না। এখন ভাবো কি করবা? আমি তো এমনিতেই শয়তানি করতেছিলাম। এগুলো কি কাউকে বলে নাকি? এই তো লক্ষ্মী মেয়ে বলে নাকটা হাত দিয়ে নাড়িয়ে দিলাম। তবে এসব কিন্তু খারাপ। কোন সব? এই যে এখন যেসব গান ফান দেখতেছেন। খারাপ কে বললো? কি সব ছোট ছোট কাপড় পরে নাচানাচি করতেছে, আর আপনি চোখ বড় বড় করে দেখতেছেন। কয়দিন পরে তুমিও দেখবা। জীবনেও না। আর এসব তো লোজাররা দেখে। কি? হ্যাঁ। বলে হাসতে হাসতে দৌড়ে রুম ত্যাগ করে। কি বজ্জাত মেরে বাবা, একটা কথাও ছাড় দেয় না।
যাক, তবে ভয় দেখানোর জন্য একটা রাস্তা পাওয়া গেছে। তার মধ্যেই মিফতা আবার আসে। আবার কি? পড়তে আসছি। কালকের পড়া পড়ছো? হ্যাঁ। ওকে, এগুলো দেখো। এই শুনছো, হ্যাঁ বলো। নীলকে বিয়ের জন্য একটু চাপ দাও। এসব কি চাপ দিয়ে হয়? তা না হলে নীল ওই মেয়ের কথা বলতে পারবে না। হ্যাঁ, তা অবশ্যই ঠিক, কিন্তু এমন পাবো কই? তোমার ভাইকে বলো না মেয়েটাকে দেখতে। পাত্রী তো গড়েই আছে। ঘরে মানে? আরে আমাদের মিফতা। এটা তো ভাবিনি। রহমান ভাইয়ের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নাও। কিন্তু নীল কি রাজি হবে? রাজি না হলেও জোর করা লাগবে। তুমি একবারের বেশি দুইবার বললেই মেনে নিতে বাধ্য হবে। আচ্ছা, রহমানের সাথে কথা বলে দেখি কি হয়। আচ্ছা থাকো তাহলে, তরকারি গরম করা লাগবে। বলে মা তার কাজে চলে যায়। পরের দিন মিফতা, চাচি বলেন। তোকে একটা কথা বলার ছিল। কি বলো? নীলকে তোর কেমন লাগে? ভালোই তো, কেন? সংসার করবি ওর সাথে? মিফতা তার চাচির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি রে, কথা বলিস না কেন? তোমরা সবাই যা মনে করো তাই হবে। পার্সোনালি ওকে তোর ভালো লাগে না? লাগে। বলে তাড়াহুড়ো করে নিজের বিছানায় গিয়ে কোলবালিশকে জড়িয়ে ধরে নীলকে নিয়ে ভাবতে ভাবতে কোলবালিশে মাথা গুঁজে দেয়। ইস রে চাচি, থুকো শাশুড়ি আম্মা এত ভালো কেন বুঝেন? যাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম তার সাথে বিয়ের কথা হচ্ছে। হাতে শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। এমন সময় ফাহিমা মানে মিফতার বান্ধবী ফোন দেয়। ধুর, আর ফোন দেওয়ার সময় পেল না। হ্যাঁ বল। কই রে তুই, কলেজে আসবি না? হ্যাঁ আসবো। আচ্ছা, কলেজে দেখা হবে। শোন, কি? আজকে তোদের দুলাভাই সাথে আসবে। কি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? কলেজে এসে বলবো। এখন রাখি। নীলকে ডাক দে তো। আচ্ছা। মিফতা রুমে গিয়ে দেখে নীল কুলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। আহারে সোনা, আর কয়টা দিনের পরে কোলবালিশের জায়গায় আমি মুভ করতেছি। ইস, এই লোমওয়ালা বুকটাতে আমার মাথা থাকবে, ভাবতেই কেমন লাগছে। তখনই ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে শাশুড়ি আম্মা আবারও ডাক দেয়। কি রে, ডাক দিয়েছিস? হ্যাঁ দিচ্ছি তো। এতক্ষণ লাগে নাকি? কতক্ষণ ধরে ডাকতেছি, উঠার নামই নাই। তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। আচ্ছা। মিফতা তখন নীলের মাথা পাশে বসে নীলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিরে, তুই এখানে কি করছিস? না মানে তোমাকে ডাকছে। কে? মা। এই বলে তাড়াতাড়ি রুম ত্যাগ করে চলে আসে। নাস্তা শেষ হওয়ার পরে দুজন রিক্সায় বসে আছে। আচ্ছা শোনো, জি বলেন। তুমি আমাকে আজ সকালে তুমি বলে সম্বোধন করছো? কই না তো। ও হ্যাঁ, আপনি হয়তো ঘুমের ধান্দায় ভুল শুনছেন। হতে পারে। আচ্ছা, আপনার সকাল ভালো লাগে না? হ্যাঁ লাগে তো। তাহলে এত দেরি করে ওঠেন কেন? অভ্যাস হয়ে গেছে। এসব বাজে অভ্যাস চেঞ্জ করা যায় না। বাদ দাও। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র? দুইটাই। না না, যে কোনো একটা চুজ করতে হবে। সমুদ্র। পাহাড় কেন নয়? আমার কাছে মনে হয় মন ভরা দুঃখ নিয়েও যদি সমুদ্রের পাশে বসে সন্ধ্যাটা উপভোগ করা যায়, তাহলে মনের যত রাগ, অভিমান, ক্লান্তি সবকিছু সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে দূর দেশে চলে যায়। তা ঠিক। আমিও কম্পেয়ার করছিলাম মনে মনে যে সমুদ্র মন ভালো লাগার জন্য আর ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। আচ্ছা, মনে করেন আপনার মন ভালো হয়, তখনও কি পাহাড় নেবেন না? এটা মনের উপর নির্ভর করবে। হুম দুঃখ ভরা মন নিয়ে কি আর পাহাড় বেয়ে উপরে ওঠা যাবে? এটা কিন্তু সত্যি। নামো এখন। শোনেন না, কি? আমার কিছু জিনিসপত্র লাগবে। হ্যাঁ তো এসব আমাকে কেন? আমি ক্লাস করি, ততক্ষণে আপনি এগুলো নিয়ে নেবেন। আমার পছন্দ খুব বাজে। বিশ্বাস করি না। তখন ঠকবা। ঠকলে ঠকবো। কি জিনিসপাতি লাগবে? শাড়ি, চুড়ি, নূপুর আর কাজল। ক্লাস শেষ করে আসো, তখন তোমার পছন্দ মতো নিয়ে নিও। লেট হয়ে যাবে তাহলে। এই নেন, এখানে কিছু টাকা আছে, কিনে রাখেন, গেলাম আমি। বলে চলে যায়। উপরে 500 টাকার নোট আর ভিতরে সব 10-20 টাকার নোট। আমি তো ভাবছিলাম 4-5 হাজার হবে, এখন দেখি সব মিলিয়ে 730 টাকা। শাড়ি, চুড়ি, নূপুর আর কাজল, এগুলো 730 টাকা দিয়ে হবে?
আগে সবাইকে বোকা বানাতাম আমি, আর সেই আমি আজকে বোকাচন্দ্র হয়ে গেলাম। কি আর করা, যাই কিনে দেই, পরে সুদে আসলে কোনো একভাবে মিটিয়ে নিব। শাড়ি দেখার জন্য শপিং মলে গিয়ে একটা একটা করে শাড়ি দেখতেছিলাম। এমন সময় পিছন থেকে পরিচিত এক কণ্ঠে নীল। বলে ডাক দিল। তখন পিছনের দিকে তাকিয়ে দেখি রিমি আর সাথে একটা বাচ্চা। তুমি কেমন আছো? যেমনটা আশা করেছো। স্পষ্ট করে বলো, অস্পষ্ট মনে হচ্ছে। কেমন আছো? হ্যাঁ ভালো। ফ্রিতে জিজ্ঞাসা করবা না? ভালোই তো আছো, তাই জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ মনে করি না। ওর নাম কথা। তোমার মেয়ে? হ্যাঁ, তোমার পছন্দের নাম। দেখতে তোমার মতোই। বসে কফি খাওয়ার সময় হবে? না, আমার তারা আছে। খুব তাড়া? হ্যাঁ। শাড়ি কার জন্য? যে কোনো একজনের তো হবেই। নাম কি? মিফতা। তোমার বউ? এসব কোনো কিছু না। লুকাচ্ছ কেন? আমিও অন্যান্য মানুষের মতো লুকোচুরি করি না। কি মিন করছো? কিছু না, আসি বলে ওই শপিং মল থেকে বের হয়ে যাওয়ার পরে শাওনকে ফোন দিলাম। কিরে, কই তুই? এই তো বাসায়। কলেজ মার্কেটে আয় তো। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এসে ফোন দিস। কতক্ষণ পরে? কিরে কি হয়েছে? রিমির সাথে দেখা হয়েছে। কি বলিস? হ্যাঁ। কি বললো? কেমন আছি বলে, সে কি জানে না কেমন থাকবো? আচ্ছা বাদ দে, চল ওই দিকটায় যাই। ভালো লাগছে না। ওইসব মনে রাখার চেষ্টা করিস না। স্মৃতি কি কখনো ভুলে থাকা যায়? খারাপ স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকার কোনো মানেই হয় না। ওর বেবির নাম নাকি আবার কথা রাখছে। দোস্ত, আমি একটা কথা বলি। হুম। একটা জিনিস ভুলে থাকার জন্য অন্য আর একটা মাধ্যম লাগে। স্পষ্ট করে বল। নতুন করে জীবন শুরু কর, দেখবি খুব ভালো থাকবি। ওইসব ভাবতে গেলেই নিজেকে কেমন জানি মনে হয়। সে তো ভালোই আছে, তাহলে তুই কেন শুধু শুধু কষ্ট পাচ্ছিস? জীবন নিয়ে ভাবতে আর মন চায় না। একটু সহজ করে ভাবতে শিখ, সব সমস্যার সমাধান পেয়ে যাবি। আচ্ছা চল। সিগারেট শেষ করে নে। চল। কোথায় যাবি? মিফতা বলছে ওর জন্য শাড়ি কিনতে। মিফতাকে? তোদের বাড়িতে যে একটা মেয়ে আসছে সে নাকি? হ্যাঁ। কে রে সে? বিয়ে টিয়ে করে ফেললি নাকি? কি বলিস এসব? আরে মজা করতেছিলাম। চল। তবে দোস্ত, দেখতে কিন্তু খারাপ না। রিমির পাশে দাঁড়া করালে সেই এগিয়ে থাকবে। বাদ দিবি? ওকে ওকে, বাদ দিলাম, চল যাই। বেলা 1:30টার দিকে মিফতার নম্বর থেকে ফোন আসে। কোথায় আপনি? এই তো বাজারে। আসেন। আগে বের হয়ে গেছো? শেষ ক্লাসটা হয় নাই। ও হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, আপনি আসেন। আচ্ছা, 5-10 মিনিট দাঁড়াও। শাওন, যাই তাহলে। আচ্ছা তুই যা, আমি এক জায়গায় যাব। ওকে। কিরে, তোর জামাই কখন আসবে? 5 থেকে 10 মিনিটের কথা বলবো। এদিকে আমার উনি অনেকক্ষণ যাবৎ বসে আছে। আচ্ছা তুই যা তাহলে, কাল দেখা হবে। ওকে, কাল তোর জামাইয়ের সাথে কথা হবে। টাটা। ফাহিমা যাওয়ার পরে মিফতা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 5 পরে এই চলো। কিনেছেন? হ্যাঁ, 730 টাকা দিয়ে আর কি হয়। ব্যান থেকে 300 টাকা দিয়ে একটা শাড়ি নিছি, আর বাকি সব 400 টাকার মধ্যে কভার হয়ে গেছে। আপনি কি আসলেই এই টাকা দিয়ে সব কিনেছেন? হ্যাঁ। হয়েছে, ভাব মারান লাগবো না। ভাবের কি আছে? এই যে সেলরের শপিং ব্যাগ, তার মানে দামি হবে। বাহ, এত ট্যালেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ দিয়েই শেষ? আচ্ছা, একদিন স্পেশাল কোনো কিছু দিব। আশায় থাকিলাম। আজ কি একটু বেশি রোদ না? হ্যাঁ। হুডিটা উঠিয়ে দেন না। এর জন্যই রিক্সায় বসি না। আমার দিকে চেপে হুডিটা উঠিয়ে দেন। এভাবেই যাওয়া যাবে। আপনি না আসলে একটা জাতা। কি? এই মামা, হুডিটা উঠিয়ে দাও। রিক্সাওয়ালা তখন রিক্সা থেকে নেমে হুডিটা উড়িয়ে দেয়। দুজন চুপচাপ বসে আছে, রিক্সা চলতেছে। আই শোনেন না, বলো। চলেন না, ফুচকা খাবো। আমরা রিক্সায় উঠে গেছি। তো কি হয়েছে, ওনাকে বসিয়ে দিলেই হবে। দুপুরে কি ফুচকা খাওয়ার সময়? জামাই হওয়ার পরে তখন সন্ধ্যায় নিয়ে আইছে, এখন দুপুরেই খাওয়া লাগবে। হোয়াট? না কিছু না, চলেন। আয় মামা, ওই দিকটায় যাও তো। ফুচকার দোকানে যাওয়ার পরে এটাই খাবার? হ্যাঁ। রাস্তায়?
রেস্টুরেন্টের ফুচকায় মজা পাওয়া যায় না, রাস্তায় গুলোই বেস্ট। আর বিশেষ করে এইটার ফুচকা কেমন সেটা তো বলার ভাষাই রাখে না। বাহ, এত মজা! হ্যাঁ, আপনি তো ঝাল খান না তাই না? আমি খাবো না। না না, খেতে হবে না। না, আমি খাবো না। তাহলে চলেন, আমিও খাবো না। বলে সামনে হাঁটতে থাকে। এই শোনো, আমি এগুলো বেশি খাই না। আমি আছি না। 2 প্লেট খেয়ে ফেলো। ওই দিন বাজি ধরে 4 প্লেট খাইছি। আল্লাহ রে। ফুচকা বলে কথা। আচ্ছা মামা, আপনি কি খাবেন? না মামা, আমি খাবো না। এটা টাকাটা দিলে আমি আমার মেয়ের পরীক্ষার ফিস কিছুটা কমাতে পারবো। আপনার মেয়ে কিসে পড়ে? ক্লাস 6-এ। আচ্ছা, এটা নিয়ে টেনশন করবেন না। এখন বলেন কি খাবেন? আপনারা যা খাবেন আমিও তাই খামো। এই হ্যালো, এদিকে 3 প্লেট ফুচকা দিয়েন। একটা ঝাল হবে। কথা বলতে বলতে ফুচকা চলে আসছে। মিফতা তখন হাঁ করে পুরো ফুচকাটা মুখে দিচ্ছিল। তখন কেন জানি মনে হচ্ছিল এ যেন রিমির আরেকটা কপি। কি হলো, তাকিয়ে আছেন কেন? খাওয়ার স্টাইলটা সুন্দর। জানি, খুব বাজে। আরে তা না। ফুচকা খাওয়ার সময় এত ফর্মালিটি রক্ষা করে খেলে মজা পাই না, তাই নিজের মতো খাচ্ছিলাম। এটাই ভালো। খাওয়া শেষ হলে বিল চুকিয়ে রিকশায় উঠে বসলাম। রিকশা থেকে নামার পরে, আপনার মেয়ের পরীক্ষার কত টাকা আসছে? 1300 কই ছিল? এই নেন, এখানে 1500 আছে। এত টাকা? দোয়া করবেন। বাড়িতে গিয়ে বউরে কমু তাহাজ্জুদ নামাজ পড়ে যেন আল্লাহর কাছে আপনার জন্য লাইগা দোয়া করে। কথাটা বলতে বলতে গামছা টেনে চোখ দিয়ে সদ্য জোরে পড়া পানিগুলো মুছে একটা মুগ্ধমাখা হাসি দেয়। রিক্সাওয়ালা যাওয়ার পরে মিফতা নীলের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। নীল বাসার সিঁড়ি বেয়ে উপরে উঠছে, আর মিফতা তার পিছু পিছু হাঁটছিল। সূর্য ডুবার আগ মুহূর্তে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতেছিল। এমন সময় একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? রিমি, নাম্বার কোথায় পেলে? মেহেদির কাছে থেকে নিয়েছি। কি জন্য কল দিছো বলো? আমার কিছু কথা ছিল। আমার নেই। প্লিজ আমাকে ভালো থাকতে দাও প্লিজ। নীল, আমার কিছু কথা আছে, প্লিজ। আচ্ছা বলো। মোবাইলে সবকিছু বলা যায় না, আমি সামনাসামনি কথা বলতে ইচ্ছুক নই। কিন্তু আমার যে খুব প্রয়োজন। তোমার হাজবেন্ড আছে, বেবি আছে, পরিবার আছে, তাদের সবাইকে নিয়ে ভালো থেকো। আমাকে কোনো কথা বলার সুযোগই তো দিচ্ছ না। নীল, একটা চাওয়া পূরণ করবা প্লিজ? রাখি, আর ফোন দিবা না। আর যদি ফোন দাও তবে সিমটা ভেঙে ফেলতে বাধ্য হব। যাকে এত এত ভালোবাসতে তার সাথে এভাবে কথা বলছো? আমি কাউকে ভালোবাসি না। আল্লাহ হাফেজ। বলে ফোন রেখে দেয়। ফোন রাখার পরপরই মিফতা ছাদে আসে। আপনি এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কোন দরকার? গল্প করব। এখন পড়ার সময়, যাও পড়তে বসো। না, আপনার সাথে কতক্ষণ গল্প করব, তারপরে যাব। আমার মুড অফ। কেন? একবার বলেছিলাম যে আমার কোনো কিছু জানতে চেও না। সরি, তবে আমি কিন্তু একটা কাজ করতে পারি। কি? মন ভালো করে দিতে পারি। ফাইজলামি না করে পড়তে বসো। বলে ছাদের রেলিং এ হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে সদ্য সন্ধ্যার আকাশটা দেখছিল। মিফতা তখন রবীন্দ্রসঙ্গীতে টান দেয়। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহু পথ হেঁটে এসেছো। গানটা শেষ হলে আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা তুমি। মন ভালো হয়েছে? এমন গায়িকা গান শোনালে কার না মন ভালো হবে? এবার কি জানতে পারি কি কারণে মন খারাপ ছিল? না মানে ঘুম থেকে উঠলে 20-25 মিনিট এমনই থাকে। লোকাচ্ছেন? আরে না। আচ্ছা বাদ দিন, এবার বলেন, গানের মতো আপনার কাছে কেউ যদি এভাবে আবদার করে তাহলে কি আবদার পূরণ করবেন? বুঝলাম না। নদীর তীরে গল্প করতে করতে বহু দূর হাঁটতে চাই, নিয়ে যাবেন?
আমাকে বলছো? তো আমার সামনে কি নীল রূপে কোনো জিন দাঁড়িয়ে আছে নাকি? ওকে নিয়ে যাব। প্রমিস? বিশ্বাস হয় না? হয়তো। তাহলে প্রমিসের দরকার কি? আচ্ছা আচ্ছা, সরি। শেষের ওয়ার্ডটা আর কখনো বলবা না। কেন? আমার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে সস্তা একটা ওয়ার্ড। যেমন? এই যে কি না কি করছো তাতে সরি বলে ফেলছো। আবার কেউ কারো জীবনটা অগোছালো করেও এই শব্দটাই ব্যবহার করে। তা ঠিক। হুম। আপনি যে বলেন এটা কিন্তু অনেক কিউট লাগে। তোমার হাসিটাও। চলেন এখন। বলে নীলের হাত ধরে টেনে রুমে নিয়ে যাওয়ার সময় কি রে, কি হয়েছে? নীল তখন হাতটা ছাড়িয়ে নেয়। না না, কিছু না, পড়তে বসবো তাই। ও, ভালো করে পড়িস। আচ্ছা। পড়ার টেবিলে বসার পরে এভাবে হঠাৎ হাত ধরে নিয়ে আসছো কেন? ভাল লাগে তাই। মানে? আপনি কি অবুঝ শিশু নাকি? হাত ধরে কেন? আপনার হাত ধরতে ভালো লাগে তাই ধরছি। এত ভালো লাগা লাগবে না। আমার লাগবে। চুপচাপ পড়তে বসো, না হলে আমি গেলাম। আপনি না একটা অসভ্য। কি? হ্যাঁ, তার চেয়ে কম কিছু না। কত কষ্ট করে গান শুনিয়ে মন চাঙ্গা করে দিলাম, সেটার পুরস্কার দেওয়ার তো নাম নেই, বরঞ্চ আরো ধামকি দিচ্ছেন। বই বের করো। আপনার সামনেই আছে। পড়া বের করে দাও। পারবো না। নীল তখন নিজেই বই খুলে আগের পড়াতে যায়। এবার বলো। পারি না। কান ধরো। তাও পারবো না। ফাজিল। বলে বেঞ্চি কেটিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? হ্যাঁ, পড়া পারো না আবার মুখে ভেঙচিও দেখাও। বলে পাশে রাখা স্কেল দিয়ে 3-4টা পিটানি দেয়। ও মা রে, আল্লাহ গো, চাচি গো, আমি মরে গেলাম গো চাচি। নীল তখন অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি রে, কি হয়েছে? আমাকে মারছে। বলে হাত দিয়ে চোখের পানি মুছবার ভান করছে। কি রে, মারলি কেন? পড়া পারে না তাই। তাই বলে এভাবে মারা লাগবে? ও কি 6 বছরের বাচ্চা নাকি? দিমু আর একটা। বলে স্কেল ওর দিকে উঠানো মাত্রই ও মা গো, আমাকে মেরে ফেললো। নীল তখন মনে মনে বলে, কি জ্বালায় পড়লাম রে বাবা, কি না কি দিলাম, তাতে এমন করছে। আর যদি সিরিয়াসলি মারতাম তাহলে বোধহয় দুনিয়া তছনছ করে ফেলতো। আর মারবি না। ফাইজলামি করে বেশি। করলে করবে, তাও মারবি না। মা যখন এই বলে চলে যাচ্ছে তখন আমার দিকে ভ্রু নাচিয়ে চোখ টিপ দিয়ে হাসতে থাকে। এই না কান্না করলা, আবার এখনই হাসি? কে কান্না করছে? তো এগুলি কি? চিল্লাইছি শুধু। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। এমন মেয়ে কিন্তু আর পাবেন না, সময় থাকতে হাতিয়ে নেন। মানে? কিছু না। আচ্ছা এখন যাও। না, আমার কাজ আছে। আমি গেমস খেলবো। তোমার মোবাইল আছে না, সেটা দিয়ে খেলো। পিসিতে খেলবো। না, দরকার নেই। আবার চিল্লাবো? না থাক। তাহলে পাসওয়ার্ড দেন। দূরে গিয়ে মর। কি? আমাকে তুই করে বলছেন? আজকে খবর আছে আপনার। যেটা বলছি সেটা দিয়ে ট্রাই করো। কি? আমি মরে গিয়ে ট্রাই করব? এটাই পাসওয়ার্ড। মানে? দূরে গিয়ে মর, এগুলো টাইপ করা শুরু করো। মিফতা কোনো কথা না বলে চেয়ারে বসে পিসিতে পাসওয়ার্ড টাইপ করার পরে সিরিয়াসলি, আপনি যেমন ফাজিল, আপনার পিসির পাসওয়ার্ডও তেমন। হেডফোনটা দেন না। ওই যে টেবিলের দিকে। আমি বাহিরে গেলাম, যাওয়ার সময় অফ করে যাইও। বাহিরে কেন? শাওন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকলে কি যাওয়া লাগবে? বেস্ট ফ্রেন্ড। তাড়াতাড়ি এসে পড়বেন। এসব নিয়ে তোমাকে ভাবা লাগবে না, যা বলছি তা করবা। বলে নীল বেরিয়ে যায়। যাওয়ার পরে এখানে দাঁড়িয়ে থাকবি? চল চা খেতে খেতে কথা বলি। আচ্ছা শোন। ওয়েট, চা নিয়ে নেই। ওকে। মামা, 1 টাইম গ্লাসে 2টা চা দাও আর 1 প্যাকেট গোল্ড লিফ দিও। হ্যাঁ, কি বলবি বল। আগে ঠিকঠাক শুনবি, তারপরে যা বলার বলবি। বল। রিমি তোর সাথে দেখা করতে চায়। আমি চাই না। আমাকে শেষ করতে দে। বল।
সে নাকি তোর সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তার কোনো ফল পায়নি। অনেকবার আমার কাছেও চাইছিল, কিন্তু তুইও আমাকে তোর কোনো নাম্বার দিস নাই। একবার এক এক নাম্বার থেকে কল আসতো, তাই দিতে পারিনি। দোস্ত, আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাই না। সে কিন্তু তোর কাছে ফিরতে চায় না, কিছু কথা বলবে বলে এত চেষ্টা করে যাচ্ছে। যাকে ছাড়া যার সাথে থাকতে শিখে গেছে তাকে নিয়ে থাকুক না। তাকে নিয়েই থাকবে, তোর সাথে কিছু কথা বলবে, তাই আর কি। আর কি বলার আছে? এসব আমি জানবো কেমন করে? আচ্ছা, সেটা পরে দেখা যাবে। চল। নীল বাড়ি ফেরার পরে রুমে গিয়ে লাইট অফ করে সিলিং এর দিকে তাকিয়ে ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে আছে। এমন সময় মা এসে লাইট জ্বালিয়ে দেখে চোখ বেয়ে পানি ঝরছে। কি রে বাবা, কি হয়েছে? না মা, কিছু হয়নি। চোখে কি? পোকা পড়ছিল। মায়ের মনকে ফাঁকি দেওয়া এত সহজ? যাও তো। ফ্রেশ হয়ে আয়। তুমি যাও, আমি আসতেছি। এই শুনো, বলো। কালকে বলো রহমান ভাই আর ভাবিকে আসতে। হঠাৎ? কালকে ওদের বিয়ে দিব। হিতে বিপরীত হবে না তো? মন বলছে ভালোই হবে। ভালো করে ভেবেচিন্তে বলো। যা বলছি তাই হবে। আচ্ছা। পরের দিন সকালবেলা মিথ্যা গোসল করে ড্রেস পরছিল। এমন সময় কি রে, কি করছিস? এই তো চাচি, কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকে যাওয়া লাগবে না। কেন? কোনো কাজটা আছে নাকি? আজকে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট কাজ। কি কাজ? বিয়ে। কার বিয়ে? তোর বিয়ে। কি? ওকে বুঝতে দিবি না। নীল ভাইয়ের কে? বোকা মেয়ে, এখনো বাই বলে। থুকু। শাড়ি পরে বসে থাক। চাচি শুনো না, হ্যাঁ বলো। তোমার ছেলে না আমাকে শাড়ি কিনে দিয়েছিল। কি? তলে তলে এত দূর? আরে তুমি যা ভাবছো তা না, তবে বুদ্ধি করে ওকে দিয়ে কিনিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তুই রেডি হ। মা বাবা থাকবে না? আসতেছে। সত্যি? হ্যাঁ। শোনো না। মিথ্যা তখন নীলের মায়ের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। অনেক অনেক ধন্যবাদ চাচি আম্মা। শুধু মা ডাকবি আগে, পরে অন্য কিছু। বিয়েটা হোক শুধু। আচ্ছা, তুই রেডি হ, আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা। নীলের মা রুম থেকে যাওয়ার পরে খুশিতে কয়েকটা নাচ দিয়ে ক্লান্তি শরীর নিয়ে বিছানায় হেলে পড়ে। কতক্ষণ পরে মিফতা নীলের রুমে যাওয়ার পরে, রেডি হইছো? আজকে কলেজ অফ। ও, রুমটা এত অগোছালো কেন? সাইড দেন। বলে সবকিছু গুছাইতে থাকে। আমার রুম এমনই। কাল থেকেই সব ঠিক হয়ে যাবে। সারা জীবনেও না। কাল থেকেই সব ঠিক হওয়া লাগবে, না হলে খবর আছে। হা হা হা, দেখা যাবে। যান, ফ্রেশ হয়ে আসেন, নাস্তা রেডি। দিন গিয়ে সন্ধ্যা নামে। সূর্য ডুবে যাবার পরে আলোক ছদ্মটা নীল ছাদের দোতলাতে বসে বসে উপভোগ করতেছে। এমন সময় মিথ্যা পিছন থেকে এসে শাড়ি পরছো? কেমন লাগছে? অনেক সুন্দর দেখাচ্ছে। সত্যি? কয়েকটা ছবি তুলে দেন না। আচ্ছা, ওই দিকটাই দাঁড়াও। অন্ধকারে ছাদে ছবি আসবে। নাইট মোড আছে। ওকে, তাড়াতাড়ি তুলেন। বলে বিভিন্ন পোজ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা পিক তোলার পরে, আচ্ছা, আপনাকে রাখতেছে। যাও, আসতেছি। সবাই ওয়েট করতেছে। যাও। নীল সিঁড়ি বেয়ে নিচে যাওয়ার সময় খেয়াল করে তাদের এলাকার পরিচিত একজন কাজী সাহেব বসে আছে। নীল ওইদিকে মন না দিয়ে সে তার রুমে চলে আসে। তার কতক্ষণ পরে মা বাবা একসাথে রুমে এসে, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। সবাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে তোর সাথে মিফতার বিয়ে হবে। মানে কি বাবা? এই মা বাবা এসব কি বলছে? তোর বাবা যা বলেছে তাই হবে, আর এর জন্য ওর মা বাবা সহ সবাই আসছে। ওরা না জানো, কিন্তু তোমরা দুজন তো জানো যে আমার লাইফে কি ঘটে গেছে। আমরা তো আর আমাদের সন্তানকে হারাতে পারি না। মানে কি? আমি হারাবো কেন? আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। এই যাওয়া সেই যাওয়া না,
তুই যে ভিতরে ভিতরে কয়লার মতো জ্বলে যাচ্ছিস সেটা আমরা বুঝি। এখানে পাঞ্জাবি সহ সবকিছু আছে, রেডি হয়ে আয়। আশ্চর্য, এসব কি? যা বলছি তাই। আমার কি কোনো স্বাধীনতা নেই? তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, এবার আমাদের পালা। আর মেয়েও খারাপ না, দেখতে শুনতে মাশাল্লাহ। 10 মিনিটের মধ্যে পায়জামা পাঞ্জাবি পরে আয়, না হলে দুজন অপমানিত হব। বলে বাবা চলে যায়। এসব কি হচ্ছে? কোন দেশে আসলাম? ওইখানেই তো ভালো ছিলাম। আমি কিভাবে আরেকজনকে ভালোবাসবো? জীবনে কি কখনো দুজনকে ভালোবাসা যায়? মা বাবারও তো কোনো দোষ নেই, ওনারাও তো অনেক চেষ্টা করছে যাতে আমাদের মিল হয়। কিন্তু কি থেকে কি হয়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। মনের মধ্যে এমন হাজারো কথা নিয়ে অনিচ্ছা সত্ত্বেও রেডি হই। বিয়ে ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়ার পরে দুজনকে আমার রুমে দিয়ে যায়। এই সবটা কাজ 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। 9টা বেজে 10 মিনিট তখন আমি উঠে দাঁড়াই। কোথায় যাও? এখনই তুমি বলা শুরু করছে। ফাজিল মাইয়া। বিড়বিড়ি কি বলো? কিছু না। কোথায় যাও তাহলে? ছাদে। আমিও যাব। যাওয়া লাগবে না। যাব তো যাবই, তাও তোমার কোলে করে যাব। হাউ ফানি। নিবা না? না, আমার এসব নাটক ফাটক ভাল লাগে না। এটা আমাদের স্বামী স্ত্রীর কাজ, এটাতে নাটকের কি দেখলা? নিজে নিজে পারলে আসো, আমি গেলাম। বদমাইশ পোলা একটা। কত গল্পে পড়লাম, বাসর রাতে বউ আবদার করলে জামাই সেটা পূরণ করবেই। আর আমার এইটা সবই কপাল। যা তুই ছাদে যা, ছাদে গিয়ে দেখ কিছু হয় কিনা। এসব নিজেকে নিজে বলে নিজেই সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। এই শোনো, নীল পিছনে ফেরার পরে মিথ্যা তার পুরো শক্তি দিয়ে নীলকে জড়িয়ে ধরে। নীল কোনো কিছু না বলে চুপচাপ সহ্য করে যাচ্ছে। ভালোবাসি বলে একটু উকি দিয়ে নীলের মাথা টেনে নিজের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে নেয়। নীল নিজেকে ছাড়িয়ে নিয়ে কেউ দেখলে হাসাহাসি করবে। তাহলে চলো না রুমে গিয়ে শুয়ে পড়ি। তুমি না আশিক বানাইয়া গানের ভিডিও রে এত খারাপ বলছিলা, তাহলে এগুলো কি? আরে ওরা তো অবৈধ, আর আমরা তো এখন বৈধ কাপল। তাই বলে খোলামেলা জায়গায়? এই জন্যই তো বলছি চলো রুমে যাই। রুমে গিয়ে এসব করবা না। এখন পর্যন্ত রোমান্টিক যা কিছু দেখছি সব তোমার উপরে অ্যাপ্লাই করব। কি? হ্যাঁ, তুমিও যা যা দেখছো সবকিছু আমার উপরে অ্যাপ্লাই করবা। বাংলাদেশের ডিপজলে চিনো না? ওই যে কাইল্লা পাঠার মতো লোকটা, হ্যাঁ, উনি যা যা করতে পারে সেসব ছাড়া আমি অন্য কোনো কিছু পারি না। মিফতা তখন কোমরে 2 হাত দিয়ে চোখ পাকে তাকিয়ে আছে। আমি গেলাম। বলে নীল চলে যেতে লাগলো। আমি কিন্তু বলে দিব, কি? অনেক কথা বানিয়ে বানিয়ে সব মা বাবাকে বলে দিব। তোর মা বাবাকে বললে আমার কিছু যায় আসবে না। আহারে, আমার মা বাবাকে কোন দুঃখে বলতে যাব? আমি তো তোমার মা বাবার কথা বলছিলাম। আমার মা বাবা আবার তোমার মা বাবা হলো কখন? গাধা নাকি? স্বামীর মা বাবাকে তো মা বাবা বলেই সম্বোধন করে। ও হ্যাঁ। শোনো না, কি? আর একটু বসো না, আকাশটা দেখতে ভালোই লাগছে। তুমি দেখো, আমি গেলাম। আমি একা ভয় পাবো। বলে নীলের হাত ধরে ফেলে। মুড নাই, রুমে যাব। রুমে যাওয়ার পরে মিফতা নীলকে বলে, শাড়ি কি খুলে ফেলবো? কি? আরে গাধা, ওইভাবে বলিনি, মানে এটাকে চেঞ্জ করে আসবো। জানি না। আচ্ছা তাহলে চলো শুয়ে পড়ি। আমি বাহিরে যাব। না, আজকে বাইরে যাওয়া যাবে না। কেন? কারণ আজ আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত। এটা তোমার জন্য, কিন্তু আমার জন্য না। মানে? কিছু না। নীল, চুপচাপ শুয়ে থাকো, আমি গেলাম। বাবা কি এখন থেকে বের হতে দেবে? তাও তো কথা। একটা কথা বলবা? বলো। তুমি কি খুশি না? না। অন্য কাউকে ভালোবাসো? না মানে হ্যাঁ। কে সে? নাম্বার দাও। কিসের নাম্বার? কার নাম্বার? যাকে ভালোবাসো। কেন? নাম্বার দিয়ে কি করবা? ওর সাথে কথা বলে দেখবো। দেখা লাগবে না। তাহলে মিথ্যা বলতেছো কেন?
আমি জানি তুমি কাউকে ভালোবাসো না। তুমি পিসির পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ফেসবুকে ঢুকছিলাম, ওই সেখানে তো কারোর এমন কোনো রকম কোনো মেসেজ দেখিনি। মিফতা, তুমি আমার জীবনের গল্পটা হয়তো জানো না। এত কিছু জানা লাগবে না। মিফতা, তোমার সাথে আমার যা হয়েছে তা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, আর এটা অ্যাক্সিডেন্ট ভেবেই তুমি নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও। থুর নীল, আমি ফাইজলামের মুডে নাই। চলো না, আজকের রাতটা আমরা স্মরণীয় করে রাখি। আমার এসব ঢঙের কথা শুনতে ভালো লাগছে না। আমি তোমাকে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু সেটা আমি নিজ ইচ্ছাতে করিনি। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয় নাকি? আমাকে মানিয়ে নাও না তোমার সাথে। তুমি যেমন করে বলবা আমি ঠিক তেমন করেই চলবো। একটু নড়চড় হবে না, কথা দিচ্ছি। স্ত্রীর অধিকার নিয়ে আমার কাছে কোনো আবদার করবা না। নীল, বোঝার চেষ্টা করো। বুঝেই বলছি। বাংলা বোঝো না? যা বলছি তা মাথায় রেখো। মিফতা তখন নীলের দিকে এক নাগারে তাকিয়ে আছে, চোখে পানি টলমল করতেছে, যেন এই বুঝি পানিগুলো গাল বেয়ে বের হয়ে যাবে। মিফতা শোনো, বলো। আমি সরি, কারণ এসব নিয়ে আমি কখনো ভাবিনি। আর তুমিও আমাকে নিয়ে এসব কিছু ভাইবো না, তাহলে কষ্ট পাবা। আমার কষ্ট বোঝেন আপনি? নীল তখন মিফতার চোখের দিকে খেয়াল করে দেখে চোখে বন্দি থাকা পানিগুলো টপ টপ গাল বেয়ে পড়ছে। নীল তখন রুম থেকে বের হয়ে আবার ছাদে চলে যায়। রাতের নীরব আকাশের পানে তাকিয়ে নিজেকে নিজেকে বলতে থাকে, কোনো অন্যায় করছি না তো? এগুলো করা কি ঠিক হচ্ছে? আমার জন্য তো সে এটার ভাগীদারি হতে পারে না, কিন্তু এটা তো ভালোবাসার ব্যাপার স্যাপার। এটার ফিলিংস তো আর সবার প্রতি আসবে না। এসব ভাবতে ভাবতে নিজের বিরক্ত হয়ে আবার রুমে চলে আসে। রুমে এসে দেখে মিফতা বিছানার মাঝে বসে আছে। ঘুমাবা না? ঘুমাও। তুমি ঘুমাবো না? হ্যাঁ। নীল রেডি হয়ে লাইট বন্ধ করে শুতে যাবে, এমন সময় লাইট বন্ধ করছেন কেন? ঘুমাবো। আমি ভয় পাই। ও মা, তোমার না এত এত সাহস! অন্ধকার আর ভূত, এই দুইটা ছাড়া কোনো কিছু ভয় পাই না। বাহ। হ্যাঁ। আমি আলোয় ঘুমাতে পারি না। তো কি করবেন? অন্ধকারে শুয়ে থাকো, কয়েকদিন পরে অভ্যাস হয়ে যাবে। মিফতা তখন সাহস করে নীলের বুকে নিজের মাথা রেখে জড়িয়ে ধরে, আরে আরে, এসব করছো কি? আমার ভয় করে। আচ্ছা, লাইট জ্বালিয়ে দিচ্ছি। এখন আর লাগবে না। তুমি না ভয় পাও? এমন বিশ্বস্ত বুকে মাথা রাখতে পারলে কোনো ভূত কাছে আসবে না। মাথা সরিয়ে নাও, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। কোনো কিছুই তো দিলা না, এইটাও কি দিবা না? নীল তখন ওর কণ্ঠে অভিমানী সুর খুঁজে পায়, যেটা রিমির মাঝে ছিল। নীল আর কোনো কিছু না বলে কম্বলটা টেনে দেয়। মিফতা তখন খুশিতে গদগদ হয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ওর ইচ্ছা করছে এভাবে জড়িয়ে ধরে ওর উপরে উঠে যেতে, কিন্তু না, একদিনে এত কিছু চাইলে সবকিছু গুলা যেতে পারে, তাই আস্তে আস্তে এগোতে হবে। সকাল 6টার দিকে মিফতা খেয়াল করে তার মাথা নীলের হাতের বাহুতে। মিফতা তখন বুকের দিকে এগিয়ে চুপটি করে মুখ লুকিয়ে শুয়ে আছে। আর এই নাড়াচাড়ায় নীল চোখ মেলে তাকে দেখে মিফতার বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে। এই সকাল হয়ে গেছে। মিফতা চুপ মেরে আছে। কি হলো? কি? ওঠো, এখন আলো হয়েছে। তো কি হয়েছে? আমার এখানে ভালো লাগছে। অন্ধকারে কথা ছিল। প্লিজ প্লিজ, এটা কনসিডার করো না প্লিজ। নীলের চোখের দিকে তাকিয়ে এগুলো বলে যাচ্ছিল। আচ্ছা। থ্যাংক ইউ বলে আরো শক্ত করে। এত শক্ত করে ধরলে স্ট্রোক করতে পারি। খবরদার এসব বলবা না। আচ্ছা, ঘুমাও এখন, আমিও ঘুমাবো। চলো দুজন একসাথে ঘুমাই। মিফতার পা নীলের উপরে উঠে দেয়। 9টার দিকে উঠে দুজনে ফ্রেশ হয়ে রুম থেকে বের হবে, এমন সময় মিফতা, বলো। আমাদের মধ্যকার কোনো কিছু যাতে মা বাবা না বোঝে। তাহলে কি অভিনয় করা লাগবে? একটু আটটু করে চালিয়ে দিবা। আচ্ছা, ওসব নিয়ে টেনশন করো না, কলেজে যাব, রেডি হও। আজকেও কলেজে যাবা? যাবো না কেন? হ্যাঁ, জামাই তো আমাকে কোনো কিছু করে নাই যে লজ্জা টজ্জা পাবো, তাই নিজেকে লুকিয়ে রাখার কোনো মানেই হয় না। বাহ। হ্যাঁ।
কথা বলার মাঝেই মা আর মিফতার মা রুমে আসে। কি রে, তুই আজ কলেজে যাবি? আজকে যাওয়ার দরকার নেই। মা 15 দিন পরে আমার পরীক্ষা, এখন মিস করাটা কি ঠিক হবে? একদিন মিস করলে কিছু যায় আসে না। না মা, না। এই নীল শোন, হ্যাঁ বলো। ওরে কলেজ করিয়ে কোনো জায়গা থেকে ঘুরে ফিরে আয়। আচ্ছা ভাবি, তারপরে কি যেন বলতেছিলেন? বলে মা মিফতার মাকে ছাদের সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছে। দুজন রিকশায় চুপচাপ বসে আছি। রাগ নাকি? আমি কারোর সাথে রাগি না। না মানে সব সময় তো আগে আগে কথা বলা শুরু করো, আর আজকে 10 মিনিট চললো কিন্তু তুমি চুপ হয়ে আছো। তো কি করব? এখন যদি আমি হাতটা ধরতে চাই তাহলে তো আবার নিষেধ করবে। কথা বলতে গেলে হাত ধরতে হয় নাকি? আমার লাগে। আগে তো এমন ছিল। এই সমস্যাটা কাল থেকে দেখা দিয়েছে, তাই আর কি। ও হ্যাঁ, এমন সমস্যার কথা আগে কোনো ইতিহাসে পড়িনি। সবকিছু আগে থেকে আসলে নতুন নতুন আবিষ্কার হবে কি করে? তার মানে এটা তোমার আবিষ্কার? না, তেমন কিছু না, কিন্তু প্রিয় মানুষের হাত ধরে কথা বলার মজাই আলাদা। অভিজ্ঞতা আছে? মুভিতে দেখে দেখে ফিল করছিলাম। ও আচ্ছা, এই নাও ধরো। বলে নীল হাত বাড়িয়ে দেয়। মিফতা খুশিতে হাত শক্ত করে চেপে ধরে। হাত ব্যথা হয়ে যাবে তো? হলে ঠিক করে দেব। কেমন করে? তখন দেখেন। দেখা যাবে। ওইখানে দেখেন তো। কোনখানে? ওই যে দেওয়ালে টানানো। আওয়ামী লীগের কয়েকটা পোস্টার টানানো। এইটার পাশে দেখেন। কই, কিছু তো দেখতে পাচ্ছি না। কি যেন দুর্বলতার কথা লিখে রাখছে। কি? না মানে যদি ওইদিকে কোনো প্রবলেম থাকে তাহলে চলেন এই নাম্বারে যোগাযোগ করি, বলে হাসতে থাকে। বেশি চালাকি করো। না মানে প্রবলেম তো থাকতেই পারে। নীল তখন রাগী লোক নিয়ে, এরকম করতে থাকলে কিন্তু আমি রিক্সা থেকে নেমে যাব। আহারে, বাবুটা আমার রাগ করছে। ওই বাবুকে? হ্যাঁ। কেউ না, শুনো না একটা কথা। কি? কলেজ শেষ করার পরে কোথায় যাবা? কোথাও না। মা তো বললো ঘোরাঘুরি করে আসতে, আর তুমি বলো যাবা না। আচ্ছা যাব। ওকে, তাহলে চলো এক্ষুনি চলে যাই। তোমার ক্লাস শেষ হোক। আরে ধুর, বাসলে আরো কত ক্লাসই করা যাবে। চলো তো। তুমি না বাড়িতে বলে আসলা যে তোমার পরীক্ষা 15 দিন পরে। আমার স্যার আমাকে পড়ালে আমার আর কোনো টেনশন নেই। বাহ, এত কনফিডেন্স। বলো কোথায় যাবা? আগে ক্লাস করে আসো, আমারও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিব। আচ্ছা, আর শোনো। কি? আমি কি সব কিছু আমার বন্ধুদের বলে দিছিলাম আগেই? কি বলছো? আমাদের বিয়ের কথা। তো এখন কি করব? ওরা ওদের দুলাভাই দেখবে। পরে দেখতে বইলো? বলছিলাম আজকেই দেখবে। আমি কি নতুন বউ নাকি যে সবাই একে একে দেখতে আসবে? নতুন বউ না হও, নতুন বর তো। আজকে কিছু কাজ আছে, পরে দেখা করা যাবে। আচ্ছা, সাবধানে কাজ কাম কইরো, আমি গেলাম। বলে মিফতা কলেজ গেট দিয়ে প্রবেশ করে। মিফতা যাওয়ার পরে শাওন আর মেহেদির সাথে দেখা হয়। কিরে, বাড়ি থেকে বের হোস না কেন? একটু ভেজালে আছি রে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। শালা খুব মজা পাচ্ছিস তাই না? বিয়ে মানেই তো মজা। হ্যাঁ মজা, যদি সেটা পছন্দ করা মানুষের সাথে হয়। ওর মাঝে অপছন্দ করার মতো কোনো কিছু দেখছি না। সেটা বলিনি, কিন্তু আমি তো আরেকজনকে পছন্দ করতাম। ওসব নিয়ে বসে থাকলে হবে? সুখ দুঃখ মিলেই তো জীবন। সবাই যদি সবার ভালোবাসার মানুষকে পেয়ে যেত, তাহলে ভালোবাসায় তীব্র সুখ এটা কখনো উপলব্ধি করতে পারতো না। দূর, তুই ওই কাতারে পড়ে গেছিস। এখান থেকে বের হয়ে আয়, দু চোখ মেলে দুনিয়াটাকে উপভোগ করতে শিখ। মেয়েটা ভালো, ওকে কষ্ট দিস না, ওর ভালোবাসায় সারা দে। দেখবি তুইও ওর মাঝে হারিয়ে যেতে পারবি, যেমনটা রিমির ক্ষেত্রে হতো। একটা মানুষকে দুইজনকে ভালোবাসতে পারে? না পারলে রিমি পারছে কিভাবে? সে পারছে, কিন্তু আমি পারবো না। নিজেকে লোজারের পরিচয় দিস না, কঠিন হতে শেখ। আচ্ছা বাদ দেও সব, চল
মাঠে গিয়ে খেলা দেখি। চল। কোথায় তুমি? এই তো কলেজ মাঠে খেলা দেখি। নিজের মাঠে খেলা দেখাতে পারে না, আবার গেছে কলেজ মাঠে খেলা দেখি। কি? কিছু না। বুঝিনি। তুমি বুঝবাও না, আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজ গেটের সামনে এসে দেখি মিফতা হাসি মুখে কাঁধে ব্যাগ নিয়ে বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে। চলো। কোথায় যাব? রূপগঞ্জ। সেখানে আবার কি? পার্কে। নাম কি? চিন্তা পার্ক। দেখতে কেমন? শুনেছি দেখতে নাকি সুন্দরী। আচ্ছা চলো তাহলে। বলে মিফতা নীলের হাত ধরে ফেলে। রাস্তায় হাত ধরা লাগে নাকি? কেন, ধরলে কি পাপ হবে নাকি? আর আমার ধরার অধিকার আছে, তো কোনো প্রবলেম নাই। চলো। রাস্তাঘাটে বলবা না। কেন, কি সমস্যা? এত দূরে যাবো বলে শাড়ি টাড়ি পরে আসতাম। এত সাজগোজ করা লাগবে না, এমনিতেই সুন্দর। মিফতা তখন মনে মনে বলে, যাক, গাথাটা তাহলে সৌন্দর্য বুঝতে শিখেছে। কিছু বলতেছো নাকি? না, এই নাও, এটা পরিয়ে দাও। বলে কানের জিনিসগুলো নীলের হাতে ধরিয়ে দেয়। আমি এসব পারি না। যা পারো তাতেই হবে। বলে মাথাটা কাত করে আমার কাছে নিয়ে আসে। এগুলো পরিয়ে দেওয়ার পরে, এই তো লক্ষ্মী বর। চুপ থাকতে পারো না? কেন চুপ থাকবো কেন? আল্লাহ মুখ দিছেই কথা বলার জন্য। তুমি না বলছিলা যে আমি যা বলবো তার বাহিরে কিছু করবা না? হ্যাঁ, তবে সেটা তখনই হবে যখন স্বামীর মতো কেয়ার করতে পারবা। তো এখন কিসের মতো করলাম? বয়ফ্রেন্ড। কি? হ্যাঁ। চুপচাপ থাকো, না হলে কিন্তু নিয়ে যাব না। না নিয়ে গেলে রাতে ঘুমাতে দিব না। কেন, কি করবা? আমি খুব ভালো কামড়াতে পারি। আমিও ছোটবেলায় অনেকে দাঁত ভাঙছি। তুমি আমাকে মারতে পারবা? আমি সবই পারি। আসলটাই পারো না। কি পারি না? ওই যে ওইটা। কোনটা? কি করলে জানি বাচ্চা কাচ্চা হয়, সেটা আর কি। আমি জানতাম মেয়েদের লজ্জা বেশি, কিন্তু না, সেটা এখন ভুল মনে হচ্ছে। এই শোনো, তুমি এমন কিছু করো না যার জন্য আমি লজ্জা। আমি জানতাম মেয়েদের লজ্জা বেশি, কিন্তু না, সেটা এখন ভুল মনে হচ্ছে। এই শোনো, তুমি এমন কিছু করো না যার জন্য আমি লজ্জা পেতে যাব। হইছে, এখন নামো, আমরা এসে পড়ছি। পার্কে টিকিট কেটে প্রবেশ করার পরে, ওয়াও, ভিউটা কত সুন্দর। সামনে চলো। এই শোনো না, কি? পিক তুলে দাও। দাঁড়াও ওখানে। বলতে না বলতেই গিয়ে বিভিন্ন পোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে বলে। আমিও ওর পাগলামিতে সাড়া দিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে দিলাম। ছবি তুলে দেওয়ার পরে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছবিগুলো একটার পর একটা দেখতে থাকে। শোনো না, বলো। ফ্রেমটা পরিপূর্ণ দেখাচ্ছে না। কেন? এই যে শুধু আমারই পিক, তোমার কোনো পিক নেই। এখানে কি পিক তুলতে আসছি? না, তা না। তাও ছবিটার মধ্যেই তো স্মৃতিগুলো বেঁচে থাকে সারা জীবন। হ্যাঁ, তো কি করব? ওয়েট, এই যে আপু, একটু এদিকে আসেন না। ওনাকে ডাকছো কেন? চুপ করো তো। মেয়েটা তার সঙ্গীকে সাথে করে নিয়ে আসার পরে বলুন। আমাদের কয়েকটা ছবি তুলে দেন না আপু। বলে মিফতা আমার মোবাইল মেয়েটার হাতের কাছে হাত বাড়িয়ে দেয়। ওকে, আপনারা দাঁড়ান। বলে মেয়ের সাথে থাকা ছেলেটা ছবি তুলে দেওয়ার জন্য রেডি হয়। নীল কিছু বলতেও পারছে না, নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ছবি তোলার জন্য দাঁড়ায়। মিফতা এই ফাঁকে বেশ ভালোভাবে দাঁড়ায়, যাতে করে কেউ দেখে বুঝতে না পারে এদের মধ্যে গভীর কোনো সম্পর্ক বিদ্যমান। ফটো তোলা শেষ হলে, শখ মিটছে? না। কেন? তুমি কপালে চুমু দিয়ে ছবি তুলবা যেদিন, সেদিন মিটতে পারে। এই আশা বাদ দিয়ে দাও। আশা নিয়েই তো মানুষ থাকে। আমিও না হয় এই আশাটা নিয়েই থাকলাম। আল্লাহ চাইলে পূরণ হতেও তো পারে। বাদ দাও এসব। এই দেখো না, গাছের উপরে কত সুন্দর করে বসার জায়গা করে রাখছে। দেখতে ঠিক পুরের ঘরের মতো লাগে না? হ্যাঁ। চলো না উঠি ওখানে। তুমি কি গাছে উঠতে পারো? আরে গাধা, ওই দেখো সিঁড়ির মতো করে ওখানে অব্দি বাধাই করে রাখছে। ও হ্যাঁ। চলো না উঠি। কিছু নিয়ে নেই? বাদাম নাও। ওকে। বাদাম নিয়ে দুজনে উপরে উঠে বসার পরে, আহ, কত সুন্দর লাগতেছে। ধন্যবাদ সোনা।
এমন একটা জায়গায় আনার জন্য। এখন চুপচাপ থাকো, আর না হয় বাদাম খাও। নিরামিষ একটা, মানে একদম খাঁটি নিরামিষ। ক্লিয়ারলি বলো। আশেপাশে কত কাপড় কত কি করতেছে, আমার নিরামিষ আর কিছুই পারে না। পারা লাগবে না। হয়েছে, এ নাও, হা করো। বলে হাতে কয়েকটা বাদাম নিয়ে নীলের মুখে দিয়ে দেয়। তুমি খাও না কেন? আমার নিজের ছিলে খেতে ভাল লাগে না। এটা আবার কেমন কথা? হ্যাঁ, আগে তো মা ছিলে খাইয়ে দিত, এখন তো আর পাশে মা নেই যে আমাকে খাইয়ে দিবে। আচ্ছা হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আরে পাগলি, বাদাম ছিলে তো নেই, তারপর হা কইরো। আচ্ছা। এইভাবে খুনসুটি করতে করতে সন্ধ্যার আগ মুহূর্তে দুজন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি 5-10 মিনিট চলার পরেই মিফতা কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। ও ঘুমিয়ে আছে, আর ওর অবাধ্য চুলগুলো বারবার মুখে এসে পড়ছিল। জানালার পাশের বাতাসে চুলগুলো যেভাবে খেলা করছে, এসব দেখে আমি যেন কিছু মুহূর্তের জন্য 3 বছর আগে হারিয়ে গেছিলাম। রিমার সাথে যখন লঞ্চ জার্নি করেছিলাম, তখন জানালার পাশে ওর চুলগুলো উড়ে উড়ে আমার মুখে এসে পড়ছিল, আর ওর চুলের মাতাল করা অদ্ভুত ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছিলাম। রিমা বুঝতে পেরে সেও যেন চাচ্ছিল এই চুলগুলো সব সময় ওর নাকে মুখে লেপটে থাকুক। এসব ভাবতে ভাবতে আমিও কখন যেন ওর গায়ে হেলে পড়েছিলাম। মিফতা তখন চোখ মেলে তাকিয়ে মুচকি হেসে হাত দিয়ে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে ওর একটা হাত দিয়ে আমার ডান হাত চেপে ধরে। হাত ছেড়ে বসো। কেন? এমনি। আমার শীত করছে। একটু সহ্য করে নাও। আমি শীত সহ্য করতে পারি না। বলে আরো শক্ত করে ধরে। আমি আর কিছু না বলে পকেট থেকে ইয়ারফোনটা বের করে কানে লাগিয়ে গান লাগিয়ে দিলাম। বাসায় যাওয়ার পরে, তোরা কোথায় গিয়েছিলি রে? জিন্দা পার্কে। এটা আবার কেমন পার্ক? ভালোই তো লাগছে, নিরিবিলি সবুজ প্রকৃতির পরিবেশ। আমিও তো শ্বশুরকে নিয়ে ঘুরতে যাব তাহলে। আচ্ছা যাইও। আচ্ছা, তোরা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। আচ্ছা, খাবার খাওয়া শেষ হলে মিফতা আগে আগে খাটের উপরে এসে বসে আছে। কি হলো, এখানে কেন? আমার তো এখানেই থাকার কথা, তাই না? পড়তে বসো। আজ বসবো না। কেন? ক্লান্ত খুব। সামনে না পরীক্ষা? কভার নিয়ে নিব। ভালো রেজাল্ট না হলে খবর আছে। ওকে ওকে, এখন শুয়ে পড়েন। আমার লেট হবে। কেন? কিছু কাজ আছে। ও হ্যাঁ, তুমি ঘুমাও। না, তোমার সাথে ঘুমাবো। আমার লেট হবে তো। বলে হবে। ওকে, তাহলে বসে থাকো, আমি আমার কাজ করি। বলে ল্যাপটপ নিয়ে ডিজাইনিং কিছু কাজ করতেছিলাম। তোমার মোবাইলটা দাও। কেন? পিকগুলো দেখবো। নাও। মিফতা নীলের পাশে বসে বসে মোবাইল টিপতেছে। ফটো দেখা শেষ হলে গেমস খেলা শুরু করে। নীলের কাজ শেষ হওয়ার পরে ফ্রেশ হয়ে আসে। দাও, মোবাইল দাও। নাও। ঘুমাও এখন। বলে বেড সুইচ দিয়ে লাইট অফ করে দেয়। মিফতা তখন বয়ে বয়ে নীলের বুকে এসে পড়ে। আবার কি? কালকের চুক্তি কি মনে নাই নাকি? কিসের চুক্তি? বুকে ঘুমানোর চুক্তি। এসব চুক্তি কখন হলো? জানি না। বলে আরো এক পা নীলের উপরে উঠিয়ে দেয়। নীল তখন বুঝতে পারে যে একে বলে লাভ নেই, শুধু শুধু চিল্লাই ফেল্লাই করে ভুকাল কটকে কষ্ট দিয়ে লাভ নেই। মিনিট 10 পরে আমার হাতের বাহু ব্যথা হয়ে আসছে। ওকে, ওয়েট। বলে নীলের উপরে উঠে বুকে মাথা রাখে। এসব কি হচ্ছে? শুধুমাত্র তো বুকে একটু জায়গা চাচ্ছি, তাই বলে এভাবে ধমকি দিয়ে বলা লাগে নাকি? হাতের ব্যথা শেষ, বাহুতে মাথা রাখো। আচ্ছা। বলে হাতের বাহু আর বুক মিলিয়ে মাথা রাখে। এক পা উপরে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নীল কিছুটা বিরক্ত হলেও এভাবেই ঘুমের রাজ্যে দুজন হারিয়ে যায়। রাত গিয়ে সকাল হলে মিফতা না চাড়াতে নীল চোখ মিলে তাকিয়ে দেখে হাতের ব্যথা শেষ, বাহুতেই মাথা রাখো। আচ্ছা। বলে হাতের বাহু আর বুক মিলিয়ে মাথা রেখে এক পা উপরে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নীল কিছুটা বিরক্ত হলেও এভাবেই ঘুমের রাজ্যে দুজনে হারিয়ে যায়। রাত গিয়ে সকাল হলে মিফতার নাড়াচাড়াতে নীল চোখ মিলে তাকিয়ে দেখে ফুল বালিশের মতো করে মিফতাকে জাপটে ধরে আছে। ধুর, এটা কি হলো? কোলবালিশ যে পাশে নাই, এটা তো আমার মনেই ছিল না। এসব নিজেকে নিজে বলতে বলতে পাটা নামিয়ে নেয় মিফতা। ও তখন ঘুম ঘুম কণ্ঠে, কি হয়েছে? পা সরিয়ে নিলে কেন?
যাও তো, সকাল হয়েছে, এখন ফ্রেশ হয়ে পড়তে বসো। 6টাও তো বাজে না, 8টায় উঠবো, এখন ঘুমাও। বলে আবার বুকে মাথা লুকিয়ে নেয়। কি মুসিবতে পড়লাম রে বাবা। কি বলতেছো? শোনো না, কি? স্পন্সর ডে এখানে কি? কোনখানে? বলে মিফতা দুই গালে হাত দিয়ে ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে নেয়। এটা কি হলো? অনেক ইচ্ছে ছিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বরের ঠোঁটে ঠোঁট রাখবো, তাই আর কি। আর এটা আমার অনেক ভালো লাগে, মনে হয় এটা সারা রাতে জমিয়ে রাখা ফিলিংসটা এটার মাধ্যমে একটু প্রকাশ করা যায়। তুমি না বলে ঘুমাও। সে আবারও বুকে জায়গা নিয়ে নেয়। 9টার দিকে মিফতা নীলের মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই একটা মেসেজ আসে। মিফতা এই মেসেজ দেখার পরে চোখ ঝাপসা হয়ে আসছে। এই কারণে কি সে বলতো যে তার জীবনের গল্পটা আমার অজানা? নীল কি ওকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবেসেই তো। না ভালোবাসলে আমাকে কেন স্ত্রীর অধিকার দেয় না? এসব ভাবছে আর গাল বেয়ে টপটা পানি পড়ছে। নীল রুমে এসে এসব দেখতে পেয়ে কি হয়েছে? কান্না করতেছো কেন? তোমার মা চলে যাবে দেখে? নীলকে দেখে যেন তার কান্নার ডুকর আরো বেড়ে যায়। আরে কি হয়েছে? সে কান্না করে যাচ্ছে। কি হয়েছে? বলে নীলের কাছে গিয়ে হাত দিয়ে চোখে জল মুছবার ব্যর্থ চেষ্টা চালায়। আরে চুপ করে আছো কেন? কি হয়েছে খুলে বলো। উনি কে? কে? তোমার মোবাইলে যে মেসেজ করছে। নীল মেসেজটা পড়ে সব বুঝে যায়। ওকে ভালোবাসো? আমাকে ভালোবাসো না? বলে ঠোঁট বাঁকিয়ে কান্না করে। আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? কি? যে আমার একটা গল্প আছে। এটা যে এমন হবে সেটা কল্পনাও করিনি। বাদ দাও, কলেজে যাওয়ার জন্য রেডি হও। বাদ দেব? হ্যাঁ। ওকে অনেক ভালোবাসো, তাই না? বাসতাম, এখন বাসি না। মিথ্যা বলার দরকার কি? আমি কাবাব মে হাড্ডি হয়ে গেলাম, তাই না? বললাম তো বাসি না। তাহলে মেয়েটি এমন মেসেজ করলো কেন? সেটা কি আমি জানি? নীল, আমাকে ছেড়ে চলে যাবা? আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না। চুপ করো না, মা এসে পড়বে তো। আমার ভেতরে কেমন যেন অশান্তি লাগতেছে, মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। নীল তখন ওর কাছে টেনে দু হাত দিয়ে চোখের জল মুছে ঠোঁটে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয়। এসব উল্টাপাল্টা চিন্তা করা বাদ দাও, আর এসব চিন্তা নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু চুমু দিব না। মিফতা তখন কান্না করতে করতে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই যে, এদিকে তাকাও তো। বলে গালে 2 হাত রেখে। এসব নিয়ে একদম মন খারাপ করবে না, আমাকে কয়েকটা দিন সময় দাও, তারপরে সব ঠিক হয়ে যাবে। হুম। এখন একটা হাসি দাও। উম, না হাসলে আদর পাবা না কিন্তু। চুপচাপ দাঁড়িয়ে আছে নীল। তখন আরো একটা চুমু দিয়ে কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার খোলা চুল অনেক পছন্দ। বলে খোপাওয়ালা চুলগুলো মুক্ত করে দেয়। মিফতা তখন মুচকি হেসে নীলের বুকে জায়গা করে নেয়। কাজল দেওয়া চোখে কান্না করে শার্টটা একদম শেষ করে দিলে। হলে হইছে? ধুয়ে দিবা? না করছে নাকি যে ধুয়ে দিব না? এই তো লক্ষ্মী বউ। মিফতা তখন খুশি মনে নিজেকে আরো লেপটে ধরে। কলেজে যাবা না? না। কেন? এমনি। পরীক্ষা তো সামনে। পড়তে ইচ্ছা করে না। তো কি করতে ইচ্ছা করে? এই বুকে সারাদিন এভাবে মাথা রাখতে। হইছে, এখন ছাড়ো। তোমার বুকটা নেশার মতো। কি? এই নেশায় আসক্ত হয়ে গেছি। আচ্ছা এখন ছাড়েন, আমার একটু কাজ আছে। কিসের কাজ? এত কিছু জানা লাগে নাকি? আচ্ছা তাহলে কলেজে দিয়ে আসো। ওকে চলো। ওয়েট, আমি রেডি হয়ে আসি। বলে বুক থেকে মাথা উঠিয়ে ওয়াশরুমে যায়। মিফতা যাওয়ার পরে নীল খাটে বসে হাত ছেড়ে বড় একটা নিঃশ্বাস নেয়। নীল তখন মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ডিলিট করে দিয়ে নিজেও শার্ট পরিবর্তন করে নেয়। দুজন রিকশায় ওঠার পরে নীল, কি? ছেড়ে যাবা না তো? বললাম তো না। খুব টেনশন হচ্ছে। পাগলি,
এসব নিয়ে শুধু শুধু টেনশন কইরো না। ভালোবাসি। হুম। তুমি তো ভালোবাসো না। কে বললো? এই যে আমি বললাম, কিন্তু তার কোনো রিপ্লাই নেই। এক সময় পাবা। বলে নীলের হাতে হাত রেখে রিক্সায় চড়তে থাকে। কলেজ আসার পর দুজনে নামে। শোনো না, কি? আমার ফ্রেন্ডরা আসতেছে। কেন? তোমার সাথে না মিট করার কথা ছিল। ক্লাস শেষে? না, এক্ষুনি। আমার না ক্লাস করতে একদমই মন চাচ্ছে না। আচ্ছা, ওদেরকে বলো আসতে। টাকা নিয়ে বের হয়েছো তো? হুম, কার্ড আছে। আচ্ছা চলো তাহলে নবাব রেস্টুরেন্টে গিয়ে বসি। হুম, চলো। রেস্টুরেন্টে বসার কতক্ষণ পরেই ওরা 6 জন আসে। হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? ভালো। এই, ও হচ্ছে মিলি, মাইশা, সিনথিয়া, রিহা, রাকিব আর সিফাত। তো ভাইয়া, আমাদের বান্ধবী আপনাকে কেমন সার্ভিস দিচ্ছে? খুবই ভালো। দেখতে হবে না? কে? মিফতা, তোর কপাল ভালো রে। কেন? ভাইয়ার মতো একজনকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছিস। বলে সবাই যে যার মতো করে কথা বলতেছে। তোমরা চুপচাপ কেন? আরে ভাই আর করেন না, দেশটা এখন মহিলাদের আন্ডারে, তাই কম কথা বলি। আচ্ছা চলো, খেতে খেতে কথা বলি। এভাবে ওদের সাথে ঘন্টা খানেকের মতো কথা হওয়ার পরে বিদায় নেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় এই শোনো, কি? আর কোনো কাজ আছে? না। চলো তাহলে বাসায় চলে যাই। আজ এত তাড়াতাড়ি বাসায় যাবা কেন? ভালো লাগছে না। আচ্ছা চলো তাহলে। দুজন রিক্সায় করে যাওয়ার পরে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নেয়। মিফতা, হ্যাঁ মা, বলো। সম্ভবত বৃষ্টি হবে, যা তো ছাদ থেকে কাপড় চোপড় করে নিয়ে আয় না, না হয় ভিজে যাবে। আচ্ছা। মিফতা ছাদে গিয়ে দেখে চারদিকটা গাঢ় অন্ধকার হয়ে আসছে। ঝড়ো মেঘ আর বাতাস আকাশ দখল করে নেয়, সাথে আকাশের ভয়ানক গর্জন। এখন বেলা 2টা, কিন্তু দিনের অবস্থা এমন হয়েছে যে মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে। ইস, আজকে বৃষ্টিতে ভিজবো। যাই, নীলকে নিয়ে আসি। বলে কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি ছাদ দিয়ে নিচে নেমে আসে। মা, আর কোনো কাজ আছে? না, যা গিয়ে নীলকে সময় দে। আচ্ছা। আর শোন, কি? তোদের দুজনের মধ্যে বুঝাপড়া কেমন? ভালো। ওকে তোর দখলে নিয়ে নে। দোয়া কইরো আমি জান। দোয়া তোদের জন্য সবসময়ই করি। যা এখন ওকে সময় দে। আচ্ছা। মিফতা রুমে গিয়ে এই শোনো না, কি? বাইরে বৃষ্টি হচ্ছে। হুম, আওয়াজ শুনতেছি। চলো না। কোথায়? ছাদে। বাহিরে যে ধরনের বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, তাতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাও কথা। ইস, এখন যদি টিনের ঘরে থাকতাম। কেন? তুমি কখনো টিনের ঘরে অবস্থানরত অবস্থায় কখনো বৃষ্টি উপভোগ করছো? না, তেমন সুযোগ হয়নি। এই জন্যই এটার ফিলিংস বোঝো না। হয়তো। আমাদের গ্রামে ছোট্টখাট্ট করে একটা টিনের ঘর বানানো আছে। আমরা যাওয়ার পরে দুজন ওখানে ঘুমাবো, কেমন? আচ্ছা, সেসব পরে ভাবা যাবে। হুম। আচ্ছা, তুমি বারান্দায় যাও, আমি আসতেছি। চলো একসাথে যাই। একটা কথা শুনো না। আচ্ছা, যাচ্ছি। মিফতা যাওয়ার পরে নীল বিছানা ছেড়ে উঠে তার ব্যাগ থেকে 3 বছর আগের কেনা নূপুর জোড়া বের করে। কত ইচ্ছে ছিল রিমাকে নিজ হাতে পায়ে আলতো করে চুমু দিয়ে পরিয়ে দিবে, কিন্তু পরিস্থিতি সব বদলে দেয়। এটার জন্য মিফতাই প্রাপ্য। ওর কান্নাময় চোখগুলো বলে দেয় আমাকে কত ভালোবাসে, কতটা আপন করে পেতে চাই। এইসব ভাবতে ভাবতে নূপুর জোড়া ট্রাউজারের পকেটে করে নিয়ে বারান্দায় যায়। এতক্ষণ লাগলো তোমার? হুম, কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। ভিজতে পারলে আরো ভালো লাগতো। হয়েছে কি, অন্ধকার হয়েছে দেখছো? হুম, এই নাও। কি আছে তাতে? নিয়েই দেখো। মিফতা হাতে নিয়ে দেখে নূপুর। নূপুর কি কেউ কাউকে এভাবে দেয়? তো কিভাবে দেয়? পরিয়ে দেয়। আরে নিজে নিজে পড়ে নাও। না না, পরিয়ে দাও। খাইতে দিলে শুতে চাই, এটা হচ্ছে বাঙালিদের অভ্যাস।
জানোই যখন তাহলে এত কথা বলতেছো কেন? পরিয়ে দাও তো, আমার সহ্য হচ্ছে না। বলে লাজু হাত দিয়ে টেনে উপরে উঠিয়ে পা এগিয়ে দেয়। নীল তখন বারান্দায় ফ্লোরে হাঁটু গেড়ে বসা মাত্রই মিফতা তার পা হাঁটুর উপরে উঠিয়ে দেয়। নীলও একে একে পরিয়ে দেওয়ার পরে মিফতা নীলকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় একটা চুমু দিয়ে ধরে। কি করছো কি? মানুষ দেখবে তো। এই বৃষ্টিতে আমরা ছাড়া আর কেউ বাহিরে আসবে না। ওই যে আরো দেখা যায়, তারা তাদের প্রেয়সীর সাথে আড্ডা দিচ্ছে। চলো তাহলে রুমে গিয়ে গল্প করি। চলো। আমার পায়ে ব্যথা তো। কিসের ব্যথা? একটু আগে তাড়াতাড়ি করে আসার জন্য বারান্দার দরজার সাথে উষ্টা খাইছে। আস্তে আস্তে আসো। আমি বেশি ওজনের না। হ্যাঁ, সেটা তো দেখেই বোঝা যায়। তাহলে কোলে করে নিয়ে গেলেই তো হয়। নীল তখন সবকিছু ভুলে মিফতাকে হঠাৎ কোলে নিয়ে নেয়। মিফতা নীলের গলা জড়িয়ে ভাবতে থাকে, আমার জামাইয়ের হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি? কারণ যাই হোক, আজকে জ্বালিয়ে ছাড়বো। বিছানায় নিয়ে রাখার পরে দরজাটা অফ করে আসছো না কেন? দরকার নাই। না, অফ করো। আচ্ছা, দরজা লাগিয়ে আসার পরে আমার বালিশ কই? এই তো এটা। তাহলে তোমার বালিশ কই? বালিশ পুরো খাটে একাই থাকবে? কেন? এত কিছু জানা লাগবে না, চল তো। সাইড দাও। মিফতা তখন নীলের বুকে টেনে নিয়ে কম্বল টেনে দেয়। কি করছো সব? কেন আমার বুকে ঘুমাতে পারবে না? সারা জীবন শুনে আসলাম মেয়েরা ছেলেদের বুকে ঘুমায়, আর আজকে তার উল্টো। সপ্তাহে 6 দিন আমি ঘুমাবো, আর একদিন তুমি আমার বুকে। দূর, কেমন অকওয়ার্ড লাগছে। এই, একদম চুপচাপ শুয়ে থাকো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীল তখন চুপ হয়ে ওর বুকে মাথা রেখে শুয়ে থাকে। মিনিট 5 চুপচাপ কাটার পরে নীল, হ্যাঁ বলো। এইদিকে আসো বলে দুজন মুখোমুখি মাথা রাখার পরে কি বলো? আমার চোখের দিকে তাকাও তো। এই যে তাকিয়ে তো আছি। জড়িয়ে ধরো না। না, কেমন যেন লাগছে, বলে বোঝানো যাবে না। বলে নীলের সাথে মিফতা আরো ক্লোজ হয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ভালোবাসি নিজের থেকেও বেশি বলে সাপের মতো পেঁচিয়ে ধরে। নীল কেন জানি মিফতাকে জড়িয়ে ধরে ওর গলায় চুমু বসিয়ে দেয়। মিফতা চোখ বন্ধ করে ফিল করতে থাকে। দুজনে এভাবে একসময় ঘুমিয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে নীল চোখ মিলে তাকে দেখে মিফতা একটা পা তার উপরে দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নীল তখন পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় রিমার নাম্বার থেকে যায়। তার মধ্যে কিছু মেসেজ ছিল এমন। নীল প্লিজ আমার সাথে একটাবার কথা বলো, যদি ভালোবেসে থাকো তবে একটু কথা বলো। নীল, আমি অনেক অপরাধ বোধ ফিল করতেছি, প্লিজ এটা থেকে আমাকে মুক্তি দাও। তুমি জাস্ট একটা বার আমার সাথে কথা বলো। আমার হাজবেন্ডও জানে তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল। বিশ্বাস করো, আমি এটা থেকে এমন কোনো কিছু দাবি করব না। আমাদের ভালোবাসা থেকে শুধু একটা বার কথা বলো, মোবাইলে না, সামনাসামনি প্লিজ। নীল তখন উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ততক্ষণে মিফতাও সজাগ হয়ে যায়। কি হয়েছে, এমন চিন্তিত কেন? না, কিছু না। সত্যি তো? আরে, আমার আবার কিসের টেনশন? তাহলে একটা হাসি দাও। এই যে হাসি দিলাম। হি 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 হি। ওয়েট করো, আমি আসতেছি। আমি একটু বাইরে যাব। একটু পরে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওকে। সে আসার পরে কখন যাবা? এক্ষুনি। বলে ননস্টপ ঠোঁট নাড়িয়ে কি যেন বলছে। বিড়বিড় করে না বলে স্পষ্ট করে বলো। মিফতা তখন এক হাতের আঙ্গুল দুই ঠোঁটের মাঝে ধরে চুপ থাকার ইশারা দেয়। কতক্ষণ পরে মিফতা নীলের কাছে এসে শরীরে 3টা ফু দিয়ে কপালে চুমু দিয়ে দেয়। কি হলো এটা? কিছু না, যাও এবার। কোন ফকির বাবা এসব শিখাই দিছে? আয়াতুল কুরসি আর দরুদ শরীফ পাঠ করছি। এবার ঘর থেকে বের হওয়ার পর দোয়া পড়ে বের হও। টাটা। আল্লাহ হাফেজ বলবা। ওকে, আল্লাহ হাফেজ। নীল রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর ভাবে, মেয়েটা আসলেই ভালো, যে কাউকে রূপ আর গুণ দিয়ে অবশ করে ফেলতে পারবে, যেমনটা আমাকে করে ফেলেছে। এটাকেই বলে লক্ষ্মী বউ। বের হওয়ার সময় কত কি করলো। এমন একজনকেই তো চাইছিলাম, পেয়েও গেছি।
শুধুমাত্র মানুষটা ভিন্ন। এসব ভাবতে ভাবতে শাওন এসে উপস্থিত। ফোন দিলি সেই কখন, আর এতক্ষণে আসলি? আরে মিথ্যা, একটু লেট করিয়ে ছাড়লো। ও হ্যাঁ, এখন তো আবার তোমার বউ সংসার আছে। তোর যেমন নাই। আমার নাই। তাহলে আনিকাকে? বিয়ে তো হোক আগে। বিয়ের আগে যা শুরু করছস। দূর, ওসব কোনো কিছু না। এখন বল, কি কাজে এত তাড়াতাড়ি আসতে বললি? নীল তখন মোবাইল বের করে মেসেজগুলো শাওনকে দেখিয়ে, দেখ তো সে এসব কি বলতেছে। ভালোবাসায় সব সময় পূর্ণতা আসে না, তাতে কি ভালোবাসা শেষ হয়ে যায়? মাঝে মধ্যে অপূর্ণতায় ভালোবাসার সুখ উচ্চতর হয়। আইডিয়া দে। ওর সাথে দেখা করে কথা বল। আমি পারবো না। সুখে থাকতে চাস না? এটা কে না চাই? এখন কি রিমাকে চাইলেই পাবি? চাইও না। তাহলে ওসব নিয়ে কেন তুই কিংবা সে খারাপ থাকতে যাবি কেন? সে তো ভালোই আছে। সে দিন রাত নিজের কাছে নিজেকে অপরাধী মনে না হলে তোকে বেহার মতো বারবার নক করতো না। তো কি করব এখন? ওয়েট, আমি ওকে ফোন দিচ্ছি। ওকে কেন? চুপ থাক। ফোন দেওয়ার পরে, হ্যাঁ শাওন ভাই, কেমন আছেন? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। কোথায় এখন? এই তো বাসায়। বের হতে পারবা? এই সন্ধ্যা সময়ে? নীল পাশে আছে। কোথায় আসবেন? তোমরা বিকালে যেখানে বেশি আড্ডা দিতা সেখানে আসো। ব্রিজে? হ্যাঁ। কথার বাবা তো 10টার আগে আসবে না। আমি ওর বাবাকে জানিয়ে আসতেছি। জানলে রাগ করবে না? না, আমি বলে রাখছি নীলের সাথে আমার কথা বলতেই হবে। আচ্ছা, আমরা আসি। মিনিট 30 পরে ব্রিজে একটা গাড়ি থামার পরে রিমা বের হয়। মাগরিবের পরে যে আলোকচ্ছটা থাকে সেরকম পরিবেশে ল্যাম্পপোস্ট আর গাড়ি আলোয় মোটামুটি সবাই পরিষ্কার বোঝা যায়। নীল রিমাকে দেখে ব্রিজের রেলিং এ হাত রেখে অন্যদিকে তাকিয়ে আছে। তোমরা কথা বলো, আমি চা স্টল আছি। হুম নীল, বলো। খুব বেশি রাগ আমার উপরে, তাই না? না, রাগ করে কি হবে? আমার দিকে ফিরেও তাকাবে না? বলো। চেহারার কি অবস্থা করেছো এসব? হ্যাঁ, আমি ঠিক আছি। সিগারেট নাকি খুব খাও? সেটা জেনে তোমার লাভ নেই। আর যাতে এসব না খাওয়া হয়। সেটা তুমি বলার কে? সরি। আর কিছু বলবা? কিছু যদি বলতে চাই তাহলে সারা জীবনেও শেষ হবে না। ইমোশনাল মার্কা কথা বলবা না। কথা ছিল এমন সন্ধ্যা হলে দুজন একসাথে রিকশায় করে ঘুরে বেড়াবো, হাতে হাত রেখে অনেকক্ষণ রিকশায় চড়বো। সবই হবে, কিন্তু তোমার আর আমার মাঝে না, একজন অন্য আরেকজনের সাথে। বলে চোখ দিয়ে গড়া অশ্রুগুলো হাত দিয়ে মুছতেছে। সুখেই তো আছো এখন, তাহলে এসব বলতেছো কেন? খুব অন্যায় করছি তাই না নীল? আমি এমন করতে চাইনি। আমিও তোমার মতো করে চেয়েছি সারা জীবন একসাথে এক বালিশে সার করে জীবন চালিয়ে দিব, কিন্তু ভাগ্য করে একটা অধ্যায় আছে। সেই ভাগ্য অধ্যায়ে তোমার আর আমার নাম ছিল না হয়তো। এসব বলতে বলতে রিমা ঠোঁট চেপে কান্না করে দেয়। বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে, এসব বলে লাভ নেই। সিচুয়েশনটা খুব খারাপ ছিল রে। মা বাবা যখন কোনো মেয়েকে বলে মা তোর পায়ে পড়ি এই বিয়েটা কর, না হলে সারা জীবনে আমাদের দুজনের মুখে হাসি দেখবি না বলে বারংবার রিকোয়েস্ট করতে থাকে, তখন তো আর কিছু বলতে পারি না। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। মোবাইলটাও নিয়ে গেছিল। সবকিছু মিলিয়ে অনেক বড় একটা ট্রাপে পড়ে গেছিলাম। তোমার মা বাবা বিয়ের পরের দিন নাকি গিয়েছিল। মা বাবা তখন মনে হয় তোমার মা বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য বলেছে যে সবকিছু মেয়ের ইচ্ছাতেই হয়েছে। সবার জোড়াজুড়িতে যখন কবুল বলতেছিলাম না, তখন আমার মনে হয়েছে কি জানো? মনে হচ্ছিল আমার নীলের গলার উপর দিয়ে আমি ছুরি চালিয়ে দিচ্ছি। এসব বলে হু হু করে কান্না করে দেয়। নীল তখন চোখের জল মুছতে মুছতে রিমাকে সান্ত্বনা দেয়। আমি অনেক খারাপ একটা কাজ করেছি তাই না? না, মা বাবা যখন এমন করে কাউকে রিকোয়েস্ট করে তখন সন্তানের কিছুই করার থাকে না। আমাকে ওরা 1 মিনিটের জন্য ছাড় দেয়নি। 1 মিনিটও যদি সময় পেতাম তাহলে তোমার কাছে চলে আসতাম।
যা হওয়ার নয় সেটা বলে আর কি হবে? আমাকে যেমন করে ভালোবাসতে তার থেকে কয়েক গুণ বেশি মিফতাকে ভালোবাসবে। এসব জানো কিভাবে? যাকে এত ভালোবাসি তার এতটুকু খবর রাখবো না? হুম। ওকে পূর্ণ মর্যাদা দিবা, ছোট ছোট শখ আহ্লাদের দাম দিবা। হুম। এই নাও কি? একটা পাঞ্জাবি আর একটা শাড়ি। এসব কেন? শাওন ভাইয়ার থেকে জেনে কিনে রেখেছিলাম। ও। আর আমাকে কখনো ইগনোর করবা না বলে দিলাম। আমরা কাপল হয়ে থাকতে পারিনি তো কি হয়েছে, সারা জীবন বন্ধুর মতো থাকবো। রাত হয়ে গেছে, এখন বাসায় যাও। আমার বাসায় কবে যাচ্ছ তোমরা? দেখি বলবো নে। মন খারাপ করে না, হাসি মুখটা ভালো লাগে, আর রাগী মুখটা বাদরের মতো লাগে, তাই হাসিটা রাখার চেষ্টা করবা। হুম। নিজের যত্ন নিবা কেমন? তুমিও। আসি তাহলে। টাটা। টাটা। কিরে, কথা শেষ হলো? হ্যাঁ। কি বললো? সবকিছু বলার পরে আমিও তাই ভাবছিলাম। যাকগে, বাদ দে এসব। রাত হয়ে গেছে, বাসায় গিয়ে ভাবিকে সময় দে। আসি রে। ওকে। বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে আসার পরক্ষণে কি এইভাবে গাল ফুলি আছো কেন? মোবাইল কোথায়? পকেটে। ফোন যে দিয়েছিলাম টের পাওনি? আয় হায়, সাইলেন্ট ছিল মনে হয়। দেখো তো কয়টা কল দিছি। ও মা, 54টা। আবারও বলতেছো? ওয়েট বলে লাইট অফ করে দেই। হ্যাঁ, তুমি ঘুমাও। তুমি ঘুমাবা না? জানি না, লাইট অফ করে দিলে না সবসময় কাছে এসে পড়তা। বলছিলা অভ্যাস হয়ে যাবে। হয়ে গেছে? হ্যাঁ। নীল তখন মিফতাকে কাছে টেনে জোরে ধরে কানে কানে। ভালোবাসি। মিফতা তখন আর রাগ করে না থাকতে পেরে সেও জোরে ধরে পাল্টা উত্তর দেয়, ভালোবাসি। মরণের পরেও আখিরাতের ভালোবাসার জন্য আল্লাহর কাছে চেয়ে নিব। ওরে আমার লক্ষ্মী বউ। কি ব্যাপার? দেয়ালের পোস্টারের নাম্বারে ফোন দিয়ে ওষুধ টষুধ খাইছো নাকি? ফাজিল মেয়ে, এত কিছু শিখাইছে কে? আর এসব মনে হলো কেন? না মানে এতদিন তো এইভাবে ধরেন নাই। যা, তাহলে ছেড়ে দিলাম। তাহলে ভাববো সত্যি কলিকাতার খাঁচ লাগবো। ওয়েট, তোমার ভাবা ভাবি বুঝাচ্ছি।